আমার আপনাকে কিছু বলার ছিল। আশা করি আমার কথা আপনি শুনবেন। তুমি আরাফ? হুম। কি বলবে বলো। দেখো আমার হাতে সময় নেই, আম্মু আব্বুর চাপে এখানে এসেছি। বলো। সিগারেট রাখবেন? আমার দিকে তাকান। ইনায়া আরাফের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, রাখবো কেন? তোমার ইচ্ছে হইলে নাও, টান দাও। আমি ওসব খাই না। সিগারেটের গন্ধে আমার বমি পায়। আরাফের কথা শুনে ইনায়া হাসতে লাগলো। সিগারেটের আগুন নিভিয়ে ফেলে দিল জানালা দিয়ে। ইনায়া আরাফের দিকে তাকিয়ে বলল, তোমার আম্মু কেমন আছে? অপারেশন শুনলাম সফলভাবে করছে। জি, আল্লাহর রহমতে ভালো আছে। তোমার বয়স কত? আমি শুধু তোমার নাম কাবিনের খাতায় দেখেছিলাম আর কাজীর মুখে শুনেছিলাম, বাট বয়স জানি না। 17। আরাফের কথা শুনে ইনায়া লাফ দিয়ে খাটের উপর থেকে উঠে বলল, হোয়াট? তোমার বয়স 18ও হয় নাই? না, বাট চিন্তার কারণ নাই। ভুয়া জন্ম নিবন্ধন দিয়ে কাবিন করা হয়েছে। ওইখানে আমার বয়স 21 দিয়েছে। সিরিয়াসলি তোমার বয়স 17? মিথ্যে বলছো না তো? আরে হ্যাঁ, আমি মিথ্যা বলবো কেন? ইনায়া রাগের শরীর জ্বলতে লাগলো। আরাফের দিকে তাকিয়ে নিজেকে শান্ত করে বলল, তুমি জানো আমার বয়স কত? আমি তোমার 5 বছরের বড়। তুমি আমাকে বিয়ে করলে ভেবে চিন্তায় করবে না? আমি তো জানি আপনি আমার 5 বছরের বড়। আচ্ছা, কি বলতে চাইলে সেটাই বলো। বলছিলাম কি, আপনি এইসব নেশা থেকে শুরু করে মাফিয়া কুইন মতো ঝামেলা করা বাদ দেন। আমি চাই না আপনি এইসব করেন। আপনি সিগারেট খাইলে আপনার কাছে আমি জীবনেও যাইতে পারবো না। আমার কাছে তোমাকে আশা লাগবে না। তুমি আমার ছোট ভাইয়েরও 2 বছরের ছোট। সেখানে আমি কিনা তোমাকে স্বামী হিসেবে মেনে নিব? একদম না। আমি আগে তোমাকে সামনে থেকে দেখতাম, তাহলে জীবনেও বিয়ে করতাম না। আমি বয়সের ছোট জন্য কি আমি স্বামী হওয়ার যোগ্যতা রাখি না নাকি? আমার উপরে রেগে কথা বলো? তোমার তো সাহস কম না? সাহস কি আছে? আপনি কি বলতে চাচ্ছেন সেটা বলেন। আমি এই বিয়েটা করতাম না। আমি ছেলে মানুষকে বিশ্বাস করি না। সেখানে আমার আম্মু জোর করে তোমার সাথে বিয়ে দিয়েছে। তোমাকে আমি দেখি নাই। আমি আমার রুমে, তুমি অন্য রুমে ছিলে। তোমার সামনেও আমি যাইনি। বিয়ে হওয়ার সাথে সাথে আমি 10 দিন পর এই শহরে এসেছি। তুমি ভালো করে জানো। হুম, জানি। বাট এখন বিয়ে যেহেতু হয়েছে, সেখানে আপনি আমার স্ত্রী, আমি আপনার হাজবেন্ড। আপনি মানেন আর না মানেন, এইটাই সত্যি। বাট আমার থেকে কোনো অধিকার তুমি পাবে না। তার থেকে একটা কথা বলি শোনো। তোমার আম্মুর চিকিৎসার সব তো আমার ফ্যামিলি দিচ্ছে। আমি তোমার সব খরচ দেব, বাট তার বিনিময়ে তুমি আমার আব্বু আম্মুকে বলবে আমি তোমার সাথে দেখা করি। আমি মিথ্যা বলবো কেন? বলে তোমার লাভ, আমারও লাভ। আর তুমি চাইলে অন্য মেয়েদের সাথে রিলেশন করতে পারো। তোমার মন যা চাইবে তাই করবে। ইনায়ার কথা শুনে আরাফ রাগে বলল, ব্যাস, বুঝে গেছি। আর কোনো কথা বলেন না। যেই মেয়ে নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে প্রেম করতে বলে, সেই মেয়ের জামাই হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আরাফ রেগে বের হয়ে গেল। ইনায়া কিছু না বলে আরেকটা সিগারেট ধরতে যাবে, সাথে সাথে হুট করে আরাফ ভিতরে এসেছে। সোজা ইনায়ার মুখ থেকে সিগারেট ফেলে দিয়ে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। ইনায়া অবাক হয়ে গেল, চোখ দুটো বড় বড় হয়ে গেল। আরাফ 3 মিনিট পর ছেড়ে দিয়ে আরাফ দৌড়ে গিয়ে ড্রেসিং এর কাছে গিয়ে গলগল করে বমি করে দিল। ইনায়া রেগে বলে উঠল, আমাকে কি করার সাহস কোথা থেকে পাস? এত ছোট ছেলে, এসব কি ধরনের ব্যবহার? ইনায়ার কথা শুনে আরাফ রেগে পিছনের দিকে তাকিয়ে বলল, চুপ করেন। কিসের বাচ্চা? 17 বয়সের ছেলেকে আপনার বাচ্চা মনে হয়? আমাকে দেখে কোন দিক দিয়ে ছোট ছেলে মনে হয়? আরাফ কথাটা বলে ইনায়ার কাছে গিয়ে টান দিয়ে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বলল, হাইটে দেখেন, আপনার থেকে বড় আছি, আর আমাকে বলে ছোট। আপনার থেকে আমার শক্তি বেশি। দেখবেন আপনাকে তুলে ফেলে দিব। আরাফ কথাটা বলে ইনায়াকে কোলে তুলে নিল। ইনায়া মনে মনে আরাফের দিকে তাকিয়ে হাসতে লাগলো আর ভাবতে লাগলো, বাচ্চা পোলাপাই নিজের কাজে বুঝিয়ে দিচ্ছ, আবার বলে ওই নাকি ছোট না। ফেলে দিয়ে বোঝাবো নাকি? এই না না, ফেলে দেওয়ার দরকার নেই। আমি মেনে নিচ্ছি তুমি বড়, আমি ছোট। গুড। আরাফ নামিয়ে দিতে যাবে, ইনায়া দুষ্টুমি করে গলা শক্ত করে ধরে বলল,
কোলে তুলে কেন? নামবো না আমি? হ্যাঁ, নামেন, সিগারেটের গন্ধ আসছে। বড় মানুষ, শক্তিশালী পুরুষ সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না। এইটাকে বলে পিচ্ছি পোলা। ইনায়ার কথা শুনে আরাফ রেগে ইনায়াকে খাটের উপরে ফেলে দিল। ইনায়ার প্যান্টের পকেট থেকে সিগারেট প্যাকেটে নিয়ে সিগারেট বের করে। লাইটার দিয়ে সিগারেট আগুন দিতে যাবে, সাথে সাথে ইনায়া লাইটার সিগারেট নিয়ে থাপ্পড় মেরে দিয়ে বলল, বেয়াদব, আমি মজা করে বলছি, ফালতু থাপ্পড় মারবো এসব মুখে দিলে। কেন মারলেন? নিজে খাবেন, ওইটাতে কিছু না। আমি খাইলে দোষ? চুপ। যাই হোক, আসল কথায় আসি। কি কথা? আপনাদের বাসায় কেন থাকবো? আমার বাসায় আমি থাকবো? আম্মু তোমাকে নিয়ে যেতে বলেছিল, আমি সেটাই তোমাকে বলতে চাইনি, বাট এখন মনে হচ্ছে আমাদের বাসায় নিয়ে যাওয়া ভালো। এখানে একা একা রান্না করে খাওয়া পড়াশোনার চাপ হয়ে যায় হয়তো তোমার। জি না, সকালে কলেজে ওইখানে ফাস্ট ফুড খেয়ে নেই, দুপুরে এসেছে রান্না করে নেই, দুপুরে খাবার থাকলে রাতে গরম করে খেয়ে নেই। বাবা, কোনো কষ্ট হয় না। রেডি হও, বাসায় যাব। খাবার খাইছেন? হাত মুখ ধুয়ে নেন, আপনাকে খেতে দেই। আমি হাত দিয়ে খেতে পারবো না, যদি তুমি খাওয়াই দাও তাহলে খেতে পারি। ওয়েট, থাকেন, আসছি। আরাফ রান্নাঘর থেকে খাবার প্লেটে বেড়ে নিয়ে আসলো। ড্রেসিং থেকে ভালোভাবে হাত ধুয়ে ইনায়ার পাশে বসে খাবার লোকমা মুখে নিয়ে নিল। ইনায়া খাবার খেতে লাগলো। ইনায়া বলে উঠলো, সত্যি কি তুমি রান্না করছো? জি, আমি করব না তো কে করবে? অনেক মজা হয়েছে। ধন্যবাদ। আরাফ ইনায়াকে খাবার দিতে লাগলো। ইনায়া আরাফের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, পিচ্ছিটা দেখতে মাশাল্লাহ। এইটুকু ছেলে নিজের মাকে বাঁচানোর জন্য আমার মতো বদমেজাজি রাগী মেয়েকে বিয়ে করলো, আবার নিজে রান্না করে খায়, পড়াশোনার খরচও নাকি নিজেই চালায়। ভাবা যায় এই বয়সে কত দায়িত্ব। কি ব্যাপার, এভাবে তাকিয়ে কি ভাবেন? না কিছু না। তুমি খাবার খাইছো? না, রান্না করা শেষ করে গোসল করে বের হইতেই আপনি এসেছেন। তুমি খাও, আমি আর খাবো না। আর অর্ধেক আছে, খেয়ে নেন। আমার এটো খাইতে ঘৃণা করছে নাকি? ইনায়ার কথা শুনে আরাফ কিছু না বলে ওই খেতে লাগলো। ইনায়া পানি খেয়ে সিগারেট ধরতে যাবে, সাথে সাথে মনে পড়লো থাক, এখন সিগারেট ধরাবো না, ওই তো গন্ধ সহ্য করতে পারে না। ইনায়া আরাফের দিকে তাকিয়ে থাকলো। আরাফ খাওয়া শেষ করতেই ইনায়া বলে উঠলো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বাসায় যাব। রাতে পার্টি আছে, ওখানে আমাকে যেতে হবে। আমি যাব না, এখানে থাকবো। আম্মু যে যেতে বললো। আমি আন্টিকে বলে দিব, আচ্ছা আমার কোচিং আছে, আমাকে যেতে হবে। তুমি কোচিং এ পড়ো কোথায়? পড়ি না, পড়াই। ও, কতজন স্টুডেন্ট? 10 জন। এইসব বাদ দাও, নিজে ভালোভাবে পড়ো। অন্য কাউকে পড়াতে গিয়ে নিজে মগজ শূন্য হয়ে যেও না। আমি কি গাধা নাকি যে মগজ শূন্য হয়ে যাব? আমি এখনো পর্যন্ত সেকেন্ড হই নাই, সব ক্লাসে ফার্স্ট। গুড বয়। ওকে, থাকো তাহলে, আমি আসছি। আর তুমি তো আমাদের কলেজে ভর্তি হয়েছো, তাই না? জি। ওকে, আগামীকাল দেখা হবে। ইনায়া চলে গেল। দুদিন পর আরাফ ওর বন্ধুদের সাথে কলেজের ভিতরে গেল। একটাই মেয়ের সাথে আরাফ ধাক্কা খেয়ে টাল সামলাতে না পেরে মেয়েটার উপরে গিয়ে পড়লো। আরাফ লাফ দিয়ে উঠে বলল, সরি আপু, আমি ইচ্ছে করে আপনার উপরে পড়ি নাই, আমার পায়ের সাথে পা বেজে গেছিল। আরাফের কথা শুনে মেয়েটা রেগে উঠে দাঁড়িয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, চুপ বেয়াদব ছেলে, ইচ্ছে করে আমার উপরে এসে পড়ছস? সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না? যেই সুন্দরী মেয়ে দেখছস সাথে সাথে এসে গায়ের উপরে পড়ছস। আরে কি বাজে কথা বলেন, আমি বলছি তো আমি ইচ্ছে করে করি নাই। ইচ্ছে করে করছস নাকি কি করছস? আমার সাথে চল, আমাকে ব্যথা দিয়েছ না? দেখ তোকে আমি কি হাল করি। আপু ইচ্ছে করে কিছু করেনি। রাকিবের কথা শুনে রুহি আরো রেগে গেল। ওর বান্ধবী বলে ওঠে, এই রুহি, এই দুইটাই বেয়াদব, নিয়ে চল ক্যাপ্টেন কাছে, মেয়েদের শরীরের উপরে পড়া শিক্ষা হবে। আপু, আমি সত্যি করে করি নাই, আমাকে ছাড়েন বলছি। আরাব রাকিবকে কয়েকটা ছেলে এসে টেনে নিয়ে যেতে লাগলো। আরাব বোঝাতে লাগলো, কেউ শুনলো না। একজন বলে ওঠে, ভাই খেয়ে কাজ পাস নাই? এই গ্রুপের মেয়ের গায়ে গিয়ে পড়লে হাড্ডি ভেঙে ফেলবে। আমি ইচ্ছে করে করি নাই। আরাফের কথাই আরেকজন আস্তে আস্তে বলে, ভাই আমিও তোমার মতো
ইচ্ছে করে কিছু করছিলাম না, বাট তারপরও শাস্তি পেয়েছি। এখন ওদের গোলামি করা লাগে। ভাই, তোমাদের দুইজনের ভাগ্য খারাপ, ওদের পাল্লায় পড়ে গেছো। রাকিব ভয়ে কান্না করার মতো অবস্থা। দুজনকে ধরে নিয়ে গেল 4 তলায়, নিয়ে গিয়ে একটা ক্লাসরুমের ভিতরে নিয়ে গেল। আরাফ রাকিব ছোটার চেষ্টা করতে লাগলো। কয়েকজন ছেলের চিৎকার শুনে দুজন ভয় পেয়ে সামনের দিকে তাকালো। রুহি বলে উঠল, দোস্ত, এই দুটোকে আগে সায়স্তা কর। ওর এত বড় সাহস আমার উপরে এসেছে পরে। আমাকে দেখে ওর মাথা ঠিক থাকে না। আপু, আমার বন্ধু ইচ্ছে করে কিছু করে নাই। আমরা দুইজন এবার কিছু বলতে যাবে, সাথে সাথে সিনিয়র মেয়েটা পিছনে ঘুরে রাগে বলে উঠল, কার এত বড় সাহস হইল আমার বয়ফ্রেন্ডের উপরে এসে পরস? ইনায়া কথাটা বলে সামনের দিকে তাকাতে আরাফ ইনায়া দুইজন চমকে গেল। ইনায়া বলে উঠল, ওই ছাড় ওকে। আরাফ, এসব কি? তুমি ওর উপরে পড়েছিলে? আপনি এসব কি করছেন? এত বড় সাহস, দেখ তোকে বলে আপনি এইসব কি করছেন? কিরে, ছাড় ওকে। ইনায়ার ধমক শুনে সাথে সাথে আরাফ রাকিবকে ছেড়ে দিল। আরাফ হাতের বাহু হাত বুলাতে বুলাতে বলল, আপনার বান্ধবীরা এক একটা খচ্চর মহিলা। ওই কিসের সুন্দরী নিজেকে দাবি করে, ওর থেকে 10 গুণ সুন্দরী আমার পিছনে ঘুরে আর এসেছে সুন্দরী, ওর উপরে নাকি ইচ্ছে করে পড়া লাগবে। এত বড় সাহস তোকে আমি। রুহি রেগে মারতে যাবে, সাথে সাথে ইনায়া এসেছে। হাত ধরে রুহিকে সরিয়ে দিয়ে বলল, খবরদার ওর গায়ে হাত তুলবি না। আরাফ, এখান থেকে যাও। আর এই ছেলেকে আচ্ছা মতন পিটা সবাই। ওই আমার বন্ধু, ওই আমার হয়ে কথা বলার কারণে কি শাস্তি পাবে নাকি? এই থাম তো তোরা দুজন, এখান থেকে যাও। যাব না, ফালতু কথাকার। এই ছেলেদের কেন মারছেন? রুহি কিছু বলতে যাবে, ইনায়ার সাথে সাথে একজন সিগারেট ধরাতে যাবে। ইনায়া বলে উঠল, ওই সিগারেট কেউ ধরাবি না, ওরা গেলে খাবি, তার আগে না। দোস্ত, এই ছেলে আমাকে নিয়ে বাজে কথা বললো। তোর সাথে গলা উঁচু করে কথা বলে, আর তুই কিনা আমাকে সরিয়ে দিলি। চুপ কর। আরাফ, তোমার বন্ধুকে নিয়ে যাও। যাব না, আমি এখানে থাকবো। দোস্ত আমাদের ছেড়ে দিচ্ছে, এখন থেকে চল। ওনার ব্যাপারে আমি শুনেছি, ওনাকে রাগালে আমাদের লাশ হয়ে যেতে হতে পারে। ধুর, হাত ছাড়। আরাফ রাকিবকে সরিয়ে দিয়ে সামনে গিয়ে মার খাওয়া ছেলেকে বলতে লাগলো। এই আপনাদের কেন মারছে? আরাফের কথা শুনে বলে, ভাই তুই এখন থেকে যা, ম্যামের মাথা আরো গরম করিস না, আমাদের মেরে হাড্ডি আরো ভেঙে দিক। আরাফ দড়ি খুলে দিতে যাবে, সাথে সাথে ইনায়ার লোকেরা ধেয়ে আসলো। ইনায়া ইশারা করে সরে যেতে বলল। আরাফ সবাইকে ছেড়ে দিয়ে বলল, চলুন চলেন আপনারা আর বিশ্ব সুন্দরীগুলো যত সব। আয়নায় কখনো নিজেদের মুখ দেখছে কিনা সন্দেহ। ইয়াক থু। আরাফ রুহির দিকে থুতু ফেলে ছেলেগুলোকে নিয়ে যেতে লাগবে। রুহি রেগে আরাফের কোলের পিছন থেকে ধরে মারতে যাবে, সাথে সাথে ইনায়া রুহির হাত ধরে ঘুরিয়ে সজোরে থাপ্পড় মেরে দিয়ে বলল, ওর থেকে দূরে থাক। আর তোরা সবাই ওর সাথে কোনো বেয়াদবি করবি না, ওর গায়ে কেউ হাত দিবি না। ওকে জ্বালালে সবাই উল্টো ওকে সাহায্য করবি, ওর ক্ষতি যেন কেউ করতে না পারে। ইনায়ার কথা শুনে রুহি গালে হাত দিয়ে রাগী লোক নিয়ে তাকিয়ে থাকলো। ইনায়া চলে গেল। আরাফ রাকিবকে নিয়ে নিচে চলে যেতে লাগলো। সিঁড়ি ফাঁকা দেখে হুট করে আরাফ বলে, ওই শোনো। আরাফের কণ্ঠ শুনে যেই ইনায়া পিছনে তাকাতো, আরাফ সাথে সাথে দেয়ালের সাথে চেপে ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। রাকিবের চোখ বড় বড় হয়ে গেল। উপর থেকে রুহি ওর বান্ধবীরা তাকিয়ে দেখতে লাগলো। ইনায়ার কোমরে হাত দিতে কেঁপে উঠলো। 1 মিনিট পর ছেড়ে দিলে ইনায়া হাসি মুখে বলল, খুব সাহস বেড়েছে, তাই না? ঠোঁটগুলো পিঙ্ক কালার হয়ে আছে, মনে হইল মজা লাগবো, তাই আর কি। আরাফের কথা শুনে ইনায়া মারতে যাবে, সাথে সাথে আরাফ হাসতে হাসতে রাকিবকে নিয়ে তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে নেমে গেল। ইনায়া মুচকি হাসি দিয়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। পেছন থেকে একজন বান্ধবী বলে, বাহ বাহ দোস্ত, তুই নাকি কোনো ছেলেকে ডেট করবি না তো? এইসব কি, এই পিচ্ছি ছেলের সাথে রোম্যান্স? বা চুপ কর। তুই তো অনেক লয়াল, এক পুরুষের আসক্ত, এখন এসব কি? ছেলেদের সহ্য করতে পারস না, আর ওই পিচ্ছি ছেলের জন্য আমাকে থাপ্পড় মারলি? এত দিনের বন্ধুত্ব ভিতরে সামান্য পিচ্ছি ছেলের জন্য আমাকে আঘাত করলি? বাহ। রুহি, চুপ কর। তুই সত্যি করে বলতো, আরাফ কি সত্যিই করে? তোর উপর ইচ্ছে করে পড়েছিল নাকি হুট করে?
ইনায়ার কথা শুনে রুহি কিছু বলার আগেই একজন বলে ওঠে, ছেলেটা মনে হয় ইচ্ছে করে কিছু করে নাই। ওরা কথা বলতে বলতে আসছিল, আমরাও সেম ভাবে যাচ্ছিলাম। হুট করে বুঝেছি, নিচে চল। ইনায়া রুহির কোনো কথা না শুনে চলে গেল। রুহি রাগে গজগজ করলো। আরাব রাকিব নিচে গেলে রাকিব বলে ওঠে, দোস্ত, তোর সাথে ওনার কি সম্পর্ক? তুই এত সাহস কোথায় পাইলি? যার নাম শুনলে কলেজের ভার্সিটি স্টুডেন্টরা সব ভয় কাঁপে, আর তুই কিনা তাকে কিস করলি? আমার বউ হও, এখন চুপ করো। কি? মুখ বন্ধ রাখো, চলো ক্লাসে। রাকিব ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে যেতে লাগলো। ক্লাসে গেলে দুইজন বসে ক্লাস করতে লাগলো। দুপুরের দিকে ছুটি হইলে রাকিব আরাব রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই পিছন থেকে বাইক এসেছে। থামলে আরাব ভ্রু কুচকে তাকাতেই ইনায়া বলে উঠলো, আম্মু উঠতে বলেছে, পেছনে আম্মুর গাড়ি। আরাব তাকাতে দেখে সত্যি আরাব ইনায়ার বাইকে উঠে বলল, রাকিব তুই যা, আমি ওনার সাথে যাচ্ছি। আরাব ইনায়ার বাইকে উঠে পড়লো। ইনায়া জোরে স্পিড চালালে আরাব টাল সামলাতে না পেরে ইনায়ার সাথে ধাক্কা খেয়ে ইনায়া বলে, বাচ্চা মানুষ, আমাকে ধরে বসো। নেশাখোরদের মতো না চালিয়ে ভদ্র মাইয়ার মতো চালান। আমি তো ভদ্র মেয়ে না, সেখানে ভদ্রভাবে চালানো তো বিলাসিতা। বাইক থামান। কেন? এখানে আন্টির সাথে কথা বলবো। ইনায়া বাইক থামালে আরাব বাইক থেকে নেমে ইনায়ার আম্মুর গাড়ির দিকে হাত ইশারা করলে ড্রাইভার গাড়ি থামালে থাই গ্লাস নামিয়ে দিলে আরাব সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? তোমার আম্মুর সাথে দেখা করে আসলাম। তুমি বাসায় আসো না কেন? পড়াশোনার জন্য যেতে পারি না। আম্মু ওকে যেতে বলতাম, ওই বাহানা দিয়ে যায় না। আন্টি, ব্যাপারটা তেমন না। আমি শুক্রবারে যেতে চাইছিলাম আপনার সাথে দেখা করতে। মিথ্যা কথা। আপনি মিথ্যুক, ফালতু মেয়েদের সাথে মিশনে আবার এসেছে আমাকে মিথ্যুক কইতে। বাসায় চলো। আগামীকাল যাই। আজকে চলো। ইয়ানা, আরাফের বাসায় গিয়ে ওর প্রয়োজনীয় সব কিছু নিয়ে ওকে নিয়ে বাসায় চলে আসো। কিন্তু আন্টি। কোনো কিন্তু না, যা বলছি তাই করো। ইনায়া চলো যাও। ইনায়ার আম্মুর ইশারায় ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেল। আরাব ইনায়ার দিকে তাকালে ইনায়া মিটিমিটি হাসতে লাগলো। আরাব ভ্রু কুচকে তাকিয়ে বলল, আসেন কেন? এমনি আসো। আম্মু যা বললো শুনছো তো? আমি কিছু করি নাই। আরাব ইনায়ার বাইকে উঠে চলে গেল। ইনায়া মিটিমিটি হেসে ভাবতে লাগলো, ওকে রাখতে দেখলে আমার এত ভালো লাগে কেন? রাগ করলে ওকে কত কিউট লাগে। ইনায়া কথাগুলো ভাবতে ভাবতে চলে গেল। আরাফের বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আরাফের প্রয়োজনীয় সব নিয়ে বের হয়ে গেল। আরাফ ইনায়াকে বলল, আমি আপনার বাসায় যাচ্ছি, ভালো কথা। আগামীকাল আপনি আমার সাথে আম্মুর সাথে দেখা করতে যাবেন। আমাকে দেখলে তোমার আম্মু কষ্ট পাবে, তার থেকে আমি না যাওয়া ভালো। কষ্ট কেন পাবে? আমি তোমার সিনিয়র, আমি মেয়ে হিসেবে ভালোও না। এটা দেখলে তোমার আম্মু ভেঙে পড়বে, নিজেকে অপরাধী ভাববে। তাই কিছুই ভাবে না। আমি আম্মুকে সব খুলে বলছি, আপনি কেমন কি করেন সব বলছি। আম্মু প্রথমে কষ্ট পেয়েছিল, বাট পরে বলছে বিয়ে হয়ে গেছে, সেখানে আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে, আপনাকে ভালো করে নিতে হবে। তাই আমি তো কোনোদিনও ভালো হব না, আমি সারা জীবন এমন থাকবো। সেইটা দেখা যাবে। আরাব আর কিছু বলার আগেই বাইক থামালে। আরাব ধাক্কা খেলো ইনায়ার সাথে। আরাব বাইক থেকে নেমে বলল, ভদ্রভাবে থামাতে পারেন না? সবসময় ফাইজলামি ভালো লাগে না। আর একটু হইলে নিচে পড়ে যেতাম। আমি কি করলাম? আমি তো জাস্ট বাইক থামিয়ে দিলাম। বেয়াদব। আরাব কথাটা বলে ব্যাগ নিয়ে হাঁটতে লাগলো। ইনায়া হাসতে লাগলো। ইনায়া নেমে আরাফের সাথে ভিতরে চলে গেল। ভেতরে যেতেই আরাব সবাইকে সালাম দিল, সবার সাথে কুশল বিনিময় করলো। ইনায়ার আম্মু বলল, ইনায়া, আরাফকে তোমার রুমে নিয়ে যাও। আজ থেকে ও তোমার রুমেই থাকবে। আম্মু আমার ফ্রেন্ডরা আছে, অন্য রুমে থাকোই। চুপ, কোনো কথা শুনতে চাই না। আরাফ, ইনায়ার সাথে ওর রুমে যাও।
ইনায়ার আম্মুর কথার মতো আরাব বলে ওঠে। আন্টি ওনার রুম কোন দিকে আমাকে বলেন, আমি যাচ্ছি। দেখো আমাকে কে আটকায়। আরাফের কথা শুনে সবাই হেসে দিল। ইনায়ার আম্মু দেখিয়ে দিল, আরাব চলে গেল। রুমে গিয়ে আরাব ব্যাগ রেখে বলল, এটা কোনো মেয়ে মানুষের রুম হইল? আমারও তো বমি আসছে, নোংরা কোথাকার। অন্য রুমে যাও, আমার রুম এমন থাকবে। ওই ছবিটা কার? আমার। আরাব কিছু বলার আগেই ইনায়া চলে গেল। আরাব ছবির ফ্রেমটা হাতে নিয়ে বলল, মাশাআল্লাহ, এত সুন্দর লাগে শাড়িতে, অথচ কি পাগলের মতো ছেলেদের পোশাক পরে থাকে। চুলগুলো কত সুন্দর। আরাব কথাগুলো ভাবছিল। ইনায়া গোসল করে বের হলো। আরাব ইনায়ার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলে তোয়ালে খুলতে যাবে, সাথে সাথে ইনায়া হাত দিয়ে তোয়ালে চেপে ধরে রাগী লুক নিয়ে তাকাতে। আরাব ইনায়ার চুল খুলে দিলে আরাব মুগ্ধ হয়ে দেখতে লাগলো। আরাবকে রাগে কিছু বলার আগেই আরাব ইনায়ার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। আরাব ইনায়ার কোমর নিজের সাথে জড়িয়ে নিল। ইনায়া সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আরাব ইনায়ার তোয়ালেটা ফেলে দিয়ে চোখ বুলাতেই ইনায়া রেগে বলল, এত বড় সাহস তোর, আমার সাথে নোংরামি করস? তোকে আমি। ইনায়া বাড়তে যাবে, সাথে সাথে আরাব ইনায়াকে খাটের সাথে চেপে ধরে কিস করতে লাগলো। ইনায়া সরানোর চেষ্টা করতে আরাব স্পর্শ যেন মাতাল হয়ে যেতে লাগলো। সাথে সাথে দরজার সামনে কাশির শব্দ আসতেই আরাব লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি করে ইনায়ার শরীরে কাঁথা দিয়ে ঢেকে দিয়ে বারান্দায় চলে গেল। ইনায়া রাগে দরজার কাছে দাঁড়ানো মেয়েটাকে বলল, কুত্তা বিড়াল, আসার সময় পাস নাই? বাহ ভাই বাহ, দরজা খুলে রোম্যান্স করবে দেখলে দোষ। চুপ কর, কখন এসেছিস? এই তো আসলাম। কাকু কাকি এসেছে নাকি? প্রায় সবাই এসেছে। তোর বার্থডে আর আমরা আসবো না তা কি হয়? ও সরি, আমার বার্থডে, আমার তো মনেই ছিল না। পোশাক চেঞ্জ করে নে, নিচে গেলাম। যা, আমি আসছি। তমা চলে গেল। ইনায়া দরজা লাগিয়ে দিয়ে পোশাক পরিবর্তন করে চলে গেল নিচে। বারান্দা থেকে বের হয়ে সারা রুম সুন্দর করে গোছাতে লাগলো। গোছানো শেষ করে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে পোশাক পরে আরাব ফোন হাতে নিল। কল আসলে আরাব কল রিসিভ করতে ওই পাশ থেকে কেউ বলে উঠলো, আরাফ, আম্মু কেমন আছে? আম্মু অসুস্থ, আমাকে তো একবারও বলো নাই। তুমি আমাকে কি কোনো কিছু বলার প্রয়োজন মনে করো না? না, মনে করি না। আপনাকে আমি চিনি না, আমাকে আর কল দিবেন না। আরাফ, আমি তোমার বড় বোন, বেয়াদবের মতো একদম কথা বলবে না। আমার কোনো বোন নাই, তাই আমি একা। তোমার কোনো বড় বোন নাই? আরাফ, আমি ঝগড়া করার জন্য কল দিইনি। আমার কথার উত্তর দাও। আম্মু কেমন আছে আর কোন হসপিটালে আছে? আপনাকে জানা লাগবে না। আমার মনে হয় ভালো থাকবেন, আর কল দিয়েন না। আরাব কল কেটে দিয়ে নিচে চলে গেল। আরাব নিচে গেলে ইনায়ার আম্মু বলল, আরাফ, এইদিকে আসো, সবার সাথে পরিচয় করিয়ে দেই। আরাব সালাম দিয়ে সবার সাথে পরিচয় হতে লাগলো। সবার সাথে পরিচয় হয়ে বসলে ইনায়া বলে ওঠে, কে এত কল দেয়? বারবার কল কেটে কেন দিচ্ছ? ইনায়ার কথা শুনে আরাব নাম্বার ব্লক মেরে দিল। আরাব তমার সাথে কথা বলতে লাগলো। রাত 10টার দিকে আরাবকে ইনায়ার আম্মু এসেছে বলল, আরাফ, এটা পরে নিও। আর হ্যাঁ, একটু পর বেরোবো। কোথায় যাবেন? আজ ইয়ানার বার্থডে, ওর বার্থডে পার্টি দেওয়া হয়েছে, ওইখানে যাব আমরা। রেডি হয়ে নাও। কি বউয়ের বার্থডে, আমাকে আগে বলবেন না? এখন তো জানলে, যাও রেডি হয়ে নাও। আরাব চলে গেল। আরাব রেডি হয়ে নিল। আরাব বসে থেকে ভাবতে লাগলো, ওনার বার্থডে আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নাই। আমি খালি হাতে বা ওনার সামনে কিভাবে যাব? আরাব অনেকক্ষণ ধরে ভাবতে লাগলো। ইনায়া এসেছে বলল, ওই, এত কি ভাবো? সবাই নিচে চলে গেছে, আর তুমি এখানে বসে কি ভাবছো বলো তো? না, কিছু না, চলেন যাই। আরাব ইনায়ার সাথে নিচে চলে গেল। আরাব গাড়িতে বসে আছে, ইনায়া সবার সাথে গল্প করছে। আরাবকে দেখে হালকা ধাক্কা দিয়ে বলল, কি ভাবো এত? কিছু না। ইনায়া আর কিছু বলল না। আরাব চুপ করে বসে থাকলো। 5 স্টার হোটেলের ভেতরে গিয়ে গাড়ি থামালো। আরাব সবার সাথে যেতে লাগলো। ইনায়া ভেতরে ঢুকতে ওর ফ্রেন্ডরা সবাই এসেছে, ওকে জড়িয়ে ধরলো। সবাই বার্থডে উইশ করতে লাগলো। আরাব ওইখান থেকে সরে গেল। ইনায়া সবার সাথে ভিতরে চলে গেল। আরাব একা একা এক জায়গায় বসে থাকলো। তমা এসেছে বলল, কি ব্যাপার দুলা ভাই,
এখানে কেন? আপু ফ্রেন্ডে এসেছে, যান আড্ডা দেন গা। আপনি যান, এখানে ঠিক আছি। আমি বসবো নাকি? আপনার ইচ্ছে। তমা বসতে যাবে, সাথে সাথে তমার ডাক আসলে চলে গেল। আরাফ উঠে বের হয়ে গেল। আরাফ বাসায় গিয়ে ওর কিছু জমানো টাকা বের করলো। আরাফ গয়নার দোকানে চলে গেল, একজোড়া নূপুর কিনে নিল। আরাফের ফোন বাজলে আরাফ কল রিসিভ করতেই ইনায়ার আম্মু বলল, আরাফ, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। আসছি আমি। আরাফ কল কেটে দিয়ে রিক্সা নিয়ে সোজা চলে গেল। আরাফ রিক্সা ভাড়া দিয়ে ভিতরে ঢুকলো। আরাফকে দেখে রুহি রাগে গজগজ করতে লাগলো। আরাফ ইনায়ার কাছে এসেছে, বলল, হ্যাপি বার্থডে সিনিয়র। আমার পক্ষ থেকে ছোট্ট উপহার। জানি এটা খুবই সামান্য আপনার কাছে, বাট এইটা গ্রহণ করলে খুশি হতাম। বাহ বাহ, আপু নিয়ে নাও। দেখি কি দিয়েছে। রুহি আরাফের হাত থেকে কেড়ে নিয়ে প্যাকেটিং খুলে নিল। আরাফ রাগে বলল, হচ্ছেটা কি? দেখি কি গিফট দিলে, আমরাও একটু দেখি। আরাফের গিফট খুলতেই রুহি হাতের নূপুর দুইটাই হাতে নিয়ে হাসতে হাসতে বলল, ইনায়া তো এইসব পড়ে নাই, আর এত নিম্নমানের গিফট। ভাই, এই তোর পছন্দের মানুষ। রুহি হাসতে লাগলো। ইনায়া চুপ করে থাকলো। আরাফ অপমানিত বোধ করলো। ইনায়ার আম্মু রাগী কণ্ঠে বলল, রুহি, জাস্ট শাট আপ। ও ছোট মানুষ, যা দিয়েছে এটাই আলহামদুলিল্লাহ। আন্টি, তাই বলে রূপার নুপুর? আর ইনায়াকে দেখে কোন অ্যাঙ্গেলে মনে হয় ও এই নুপুর কখনো পরবে? টিপিক্যাল মেয়েদের মতো। রুহির সাথে ওর ফ্রেন্ড গ্রুপ সবাই হাসতে লাগলো। ইনায়া বলে উঠলো, তোমার এই গিফট কে কিনতে বলেছে? তোমাকে এই গিফট কে কিনতে বলেছে? আমাকে সবার সামনে এভাবে অপমান করার মানে কি? আমি সব নূপুর পরি না। তোমাকে আমি কি কোনো গিফট দিতে বলেছি? ইনায়ার কথা শুনে আরাফ চোখের কোনায় পানি জমে গেল। আরাফ রাগে রুহির হাত থেকে নূপুর নিয়ে বলল, দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। আমার অকাত আর আপনার অকাতের অনেক পার্থক্য। সরি আপনাকে সবার সামনে এভাবে হাসির পাত্রী বানানোর জন্য। আরাফ নূপুরগুলো আছাড় দিলে সবাই ভয়ে চমকে উঠলো। ইনায়া কিছু বলার আগেই আরাফ চোখের পানি ফেলতে ফেলতে চলে যেতে নিল। ইনায়ার আম্মু ডাকলে কোনো সাড়া দিল না। ইনায়ার আম্মুর আগে ইনায়ার দিকে তাকালো। তমা বলে উঠলো, আপু তোমার থেকে এমন কিছু আশা করি নাই। ওই তোমাকে একটাই চকলেট নিয়ে এসেছে দেবে বলে। তোমার তাতে খুশি হওয়ার কথা ছিল, আর সেখানে ওই তোমার জন্য নূপুর নিয়ে আসলো, আর তুমি কিনা ওকে অপমান করলে। ছি, তোকে আমার মেয়ে ভাবতে ঘৃণা হচ্ছে। এত নিচে নেমে গেছোস? শুধু ওর গিফট দেখলি? এই গিফটে ওর আবেগ, ভালোবাসা সবকিছু মিশেছিল, সব এক নিমিষেই শেষ করে দিলি। ওইটুকু ছেলে যে তোর জন্য গিফট আনছে, এইটাই তো তোর সৌভাগ্য। আন্টি, ওর হয়ে এত কথা কেন বলছেন? ওই ছোট লোকের বাচ্চার জন্য আমার বান্ধবীর মন ভাঙবেন না। ওর আজকে জন্মদিন। জাস্ট শাট আপ রুহি। তুমি যদি আর একটা কথা বলো, আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। কিছু বলতে যাবে ইনায়া বলে উঠলো। ইনায়ার কথা শুনে সবাই চুপ হয়ে গেল। ইনায়া আরাফের নূপুরটা হাতে তুলে নিল। রুহি কিছু বলার আগে ইনায়া চুপ করতে ইশারা করে দিল। রুহি আর কিছু বলল না, সবার সাথে কেক কাটতে লাগলো। এইদিকে আরাফ বাসায় গিয়ে খাটে শুয়ে পড়লো। আরাফ কপালে হাত রেখে শুয়ে থেকে ভাবতে লাগলো, দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। আমার অকাত আর আপনার অকাতের অনেক পার্থক্য। সরি আপনাকে সবার সামনে এভাবে হাসির পাত্রী বানানোর জন্য। আসলে আমি কেন যে গিফট দিতে গেলাম, ইচ্ছে করছে ওই বাসা থেকে চলে আসি, সব সম্পর্ক নষ্ট করে দেই। আঙ্কেল আন্টিকে কথা দিয়েছি, যত যাই হয়ে যাক তার মেয়েকে ছাড়বো না, যে পর্যন্ত না উনি আগের মতো না হয়। উফ, কেন যে কথা দিতে গেলাম। নিজের রাগ কন্ট্রোল করতে শিখতে হবে। আরাফ নানা ধরনের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে সোজা হসপিটালে চলে গেল। আরাফ হসপিটাল গেলে দেখে ওর আম্মুর পাশে কয়েকজন দাঁড়িয়ে আছে। আরাফকে দেখে আরাফের আম্মু বলল, আরাফ ওর আব্বুর কথা শুনে রাগে হাত মুঠো করে বলল, আরাফ, এই ভদ্রলোকরা এখানে কেন? আরাফ, রাগ কম কর। এখন থেকে বের হয়ে যেতে বলো। আমার মেজাজ গরম করতে না করো। আরাব বাবা, প্লিজ আমাকে তোরা মাফ করে দে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার কিছু করার ছিল না, ভুল করেছি, তার মাসুল তো আমাকে দিতে হবে। আরে আপনার ভুল আপনার কাছে রাখেন, আপনি এখান থেকে যান।
আপনাদের দেখলে আমার শরীরটা জ্বলে। বের হন। আরাব, তোর আম্মু আমাকে সুযোগ দিচ্ছে, তুই কি আমাকে সুযোগ দিবি না? আরাব ওর আব্বুর কথা শুনে রাগে হাত মুঠো করে বলল, আম্মু, তুমি ওনাকে সুযোগ দিচ্ছ মানে? আরাব, উনি ভুল করছে। এখন চাইলে কোনো কিছু পাল্টানো সম্ভব না। আমার জন্য তুই আর ভাবিস না। আমার জন্য আর কত কি সহ্য করবি বল। আর রাগ না করে চল বাবা, বাসায় চলে যাই। আরাফের রাগের সামনের দেওয়ালে রাগে ঘষি মারলে সবাই চমকে উঠল। আরাফের চোখ লাল হয়ে যেতে লাগলো। আরাব বলে উঠল, মিসেস রাহেলা খান, আপনার জামাইয়ের পাশে আপনি অন্য মেয়েকে সহ্য করতে পারেন, কিন্তু আমি আমার বাবার পাশে আমার মা ছাড়া অন্য কাউকে আমি মেনে নিব না। আরাব, তুই আমার নাম ধরে ডাকলি? হ্যাঁ, ডাকলাম। আপনি চলে যান, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আরাফ রাগে ওইখান থেকে চলে যেতে নিল। আরাফের আম্মু কান্না করতে করতে লাগলো। আরাফের আম্মু কান্না করতে করতে ডাকতে লাগলো। আরাফ কোনো কথা শুনলো না। আরাফের আম্মু নামতে যাবে, সাথে সাথে আতিয়া আরাফের আব্বু ধরে বলল, শান্ত হও, ওর রাগ বেশি। তুমি আমাদের সাথে চলো, ওই তোমাকে ছাড়া একদম থাকতে পারবে না। তোমার কথা মনে পড়লে এমনিতে চলে আসবে। আমাকে ছাড়ো। ওই আমার উপরে রাগ করে চলে গেল। সব দোষ তোমার। তুমি এখানে না আসলে আমার ছেলে কখনোই আমার সাথে রাগ করতো না। আম্মু, তুমি সবসময় আব্বুর দোষ কেন দাও? আরাব সবসময় বেশি বোঝে। তুমি সবসময় অসুস্থ থাকতে আব্বু আমাদের দেখাশোনা করতো। আব্বু আর কত করবে? ওনারও তো ভালো লাগা আছে। আব্বু ভুল করছে মালিহা আন্টির সাথে সম্পর্ক করে। তো এখন বিয়েটা যখন করছে, সেখানে মেনে নিলে কি এমন সমস্যা? আব্বু তো তোমাদের দুইজনকে সমানভাবে রাখতে চাইছে। তুমি তোমার ছেলের সাথে বের হয়ে আসলে। তোমার তো ভাবা উচিত ছিল একটা ছেলে মানুষ কতদিন এভাবে থাকবে। আর মালিহা আন্টি তো খারাপ না, উনি যথেষ্ট ভালো। আতিয়া, চুপ করো। উনি তোমার মা, এভাবে চিৎকার দিয়ে কথা বলো না। আমি সত্যিটাই বলছি আব্বু। আতিয়া, চুপ করো তো। আম্মু অসুস্থ, তুমি এত চিৎকার করো না। এই সারা জীবন অসুস্থ থাকে সুস্থ ছিল। বাহ, কবে? আতিয়ার কথা শুনে আরাফের আম্মুর বুকটাই যেন ব্যথা শুরু হয়ে গেল। আরাফের আব্বু তাড়াতাড়ি করে ধরে ডাক্তারকে ডাকতে লাগলো। 1 মাস পর আরাফ কলেজের ভেতরে ঢুকতেই রাকিব এসেছে, বলল, এই শালা, তুই 1 মাস কোথায় ছিলি? তোর হালায় কোনো খোঁজ নাই? ভাবি প্রতিদিন তোর খোঁজ নেয়। যা, ভাবির সাথে দেখা করে আয়। চলো, ওনার ক্লাসে যাব। তোর ব্যাগ কই? ক্লাস করতে আসি নাই, একজনের সাথে দেখা করতে এসেছি। কার সাথে? চলো যাই। আরাফ রাকিবের সাথে যেতে লাগলো। 4 তলায় উঠতেই আরাফ চিৎকার শব্দ শুনে আরাফ দৌড়ে শব্দ অনুযায়ী যেতে লাগলো। ওয়াশরুমের সামনে যেতেই দেখে ওই যার সাথে দেখা করতে এসেছে তার সাথে কিছু ছেলে অসভ্যতামি করছে। আরাফ সোজা গিয়ে ছেলেগুলোকে এক এক করে মারতে লাগলো। আশেপাশে সবাই শব্দ শুনে দৌড়ে আসতে লাগলো। ইনায়ার দলগুলো এসেছে, হাজির হইল। রুহিত ভয় ঢোক গিলে বলল, আরাফ, আরাফ ছেলেগুলোকে মেরে ফেলে দিয়ে মেয়েটার ওড়না পরিয়ে দিল। মেয়েটা আরাফকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আরাব, তুমি যদি না থাকতে তাহলে আজ আমার কি যে হইতো? আমি তোমাকে কিভাবে যে ধন্যবাদ দিব। ইনায়া রাগে তুলির হাত ধরে টান দিয়ে সরিয়ে দিয়ে বলল, বাঁচিয়েছে দূর থেকে দাঁড়িয়ে, ধন্যবাদ দাও। ওকে জড়িয়ে ধরার মানে কি? ইনায়ার কাণ্ড দেখে আরাফ ভ্রু কুঁচকে তাকালো। রাকিব মিটি হাসতে লাগলো। তুলি বলে ওঠে, আপনি এভাবে আমাকে টান দিয়ে সরিয়ে দেওয়ার কে? ওই আমার বয়ফ্রেন্ড। তুলির কথা শুনে আরাফ চোখ বড় বড় করে তাকালো। ইনায়া রাগে আরাফের দিকে তাকিয়ে বলল, ওর বয়ফ্রেন্ড তুমি? ইনায়ার কথা শুনে আরাফ ভয় পেয়ে গিয়ে বলল, না মানে? তার মানে এই 1 মাস ওই মেয়ের সাথে ছিল? আমরা লিভিং ছিলাম, আপনার তাতে কি? সব ছেলেরা এক। আমার বুঝতে ভুল হয়েছে। ছেলেদের একটা মেয়ে দিয়ে কখনোই হয় না, সেটা বড় হোক আর ছোট। ইনায়া কথাগুলো বলে চোখের পানি ফেলতে ফেলতে চলে যেতে নিবে, সাথে সাথে আরাফ হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে। কোমর ধরে লিপকিস করে বলল, সব ছেলেরা এক না। আর আপনারা এখানে তাকিয়ে আছেন কেন? এখান থেকে যান আপনারা। আর এই তোরা যা, না হইলে আরো মাইর খাবি। ইনায়ার গ্রুপের মানুষ ছাড়া সবাই চলে গেল। ইয়ানা বলে উঠল, আমাকে ছাড়ো বলছি। তোমার গার্লফ্রেন্ডের সামনে অন্য একজন মেয়েকে এইভাবে ধরতে লজ্জা করে না? জান, তুমি এই মেয়েটাকে এভাবে ধরছো কেন?
জান ওকে ছাড়ো। এই চুপ করো, ফালতু কথা বলা বন্ধ করো। আরাফ ইনায়াকে ছেড়ে দিলে ইনায়া চলে যেতে নিবে, সাথে সাথে আরাফ এক হাত ধরে বলল। চুপ করে দাঁড়িয়ে থাকেন, আমাকে কথা বলার সুযোগ দেন। আরাফ ইনায়ার হাত শক্ত করে ধরে রেখে ওর বাম পাশের পকেট থেকে একটা বাড়ির বাংলোর চাবি দিয়ে বলল। এইটা আপনার ভাই পাঠিয়েছে। আর হ্যাঁ, উনি আপনাকে লোকেশন দিয়ে দিয়েছে, চলে যাইন, আমার এতটুকু কাজ। আরাপ, তুমি ওই মেয়েটার হাত ছাড়ো। সরি টু সে, আমাকে আপনার ভাই বাঁচিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু হাত ছাড়তে পারবো না। এইটা আমার প্রিয় মানুষ, সরি, ভালো থাকবেন। আরাফ কথাটা বলে ইনায়াকে কোলে তুলে নিল। ইনায়া আরাফের কলার ধরে পিছনের দিকে তাকিয়ে ভিলেন মার্কা হাসি দিয়ে মুখ ভেঙচি দিল। তুলির আগে হাত মুঠো করে ফেললো। আরাফ ইনায়াকে নিয়ে ওর ক্লাস সামনে নামিয়ে দিয়ে বলল। আমার সাথে ওনার কোনো সম্পর্ক নাই, আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, ওনার ভাই আমাকে বাঁচিয়েছিল। তুমি অ্যাক্সিডেন্ট করেছিলে মানে? সেই অনেক কথা। তুমি ঠিক আছো? আর এই 1 মাস কোথায় ছিলে? তোমার আম্মু উধাও, কোনো খোঁজ খবর নাই, আবার তোমারও কোনো খোঁজ খবর ছিল না। মিস করছেন নাকি এই গরিবকে? এত উতলা কেন হচ্ছেন? আরাফের কথা শুনে ইনায়া কিছুটা অকওয়ার্ড ফিল করলো। ইনায়া ওর ফুল প্যান্ট কিছুটা উপরে তুলে আরাফ ভ্রুকুচকে তাকালো। আরাফ বলে উঠলো। আমি তো ভেঙে ফেলছিলাম। আমার রাগ হয়েছিল অন্য ব্যাপারে, মাথা কাজ করছিল না। সেদিন আমার এক্স বয়ফ্রেন্ডের বিয়ে ছিল, যার জন্য আমি কি করছি আমি নিজেও জানি না। সরি, আর কখনোই এমন করব না, প্রমিস। আমি এইটা খুব যত্ন করে আগলিয়ে রাখবো। এটা তোমার দেওয়া প্রথম গিফট। যাক, খুব ভালো, বাট এই রকম কে পরে? পাগল বলবে মানুষ। শার্ট প্যান্ট সাথে নুপুর, যেদিন শাড়ি পরেন সেই দিন পরেন। এভাবে পায়ে রেখে ভালোবাসা প্রমাণ দেখানো লাগবে না। বেয়াদব, বেশি বুঝোস। ইনায়া রাগী লোক নিয়ে তাকিয়ে কথাগুলো বলল। আরাফ ইনায়ার দিকে ভ্রুকুচকে তাকিয়ে থাকলে ইনায়া কিছু না বলে ক্লাসরুমে চলে গেল। আরাফ বের হয়ে গেল। রাকিব আরাফের পিছন পিছন এসেছে, বলল। ভাই, তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমাকে তো কল দিতে পারতি। অনেকটা অসুস্থ ছিলাম, আর মন মেজাজ ভালো ছিল না, মরে গেলে ভালো হইতো। বাজে কথা বলিস না। এখন কোথায় যাবি? বাসায় যাব। আন্টিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেখানে গেছে ভালোই আছে, যাই হোক, থাক, আমি গেলাম। আরাফ চলে গেল। সন্ধ্যার দিকে আরাফ ইনায়াদের বাসায় চলে গেল। আরাফ বাসার ভিতরে গেলে ইনায়ার আম্মু বলল। আরাফ, তুমি কোথায় ছিলে 1 মাস? আর তোমার আম্মু কোথায়? আন্টি, রিল্যাক্স, এত উত্তেজিত হবেন না। আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি হসপিটালে ছিলাম। কি বলছো কি? তোমার আম্মু ঠিক আছে? আর তুমি ঠিক আছো তো? আম্মুর ব্যাপারে কিছু বলতে পারছি না, বাট আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কেমন কথা বলছো? তোমার আম্মুর ব্যাপারে বলতে পারো না মানে? আন্টি বাদ দিল না, এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না। ইনায়া রুমে নাকি? হ্যাঁ। আরাফ সোজা ইনায়ার রুমে চলে গেল। রুমে যেতে দেখে ইনায়া শাড়ি নিয়ে নিজের শরীরে ধরে ধরে চেক করছে। আরাফ ইনায়ার পিছনে গিয়ে দাঁড়ালে ইনায়া লজ্জা পেয়ে গিয়ে বলল। তুমি কখন আসলে? আর তুমি যা ভাবছো আসলে সেটা না, অনেক আগের শাড়ি, তাই চেক করছিলাম। আর এগুলো সব ফেলে দেব, যা পরি না তা রেখে কি করব? আরাফ ব্ল্যাক একটাই শাড়ি নিয়ে সোজা ইনায়ার শরীরের সাথে জড়িয়ে দিয়ে মাথায় ঘোমটা দিয়ে বলল। এমন বউ যদি থাকতো তাহলে দিনরাত শুধু আদর করতাম, বাট কি আর করার, আমার তো ভাগ্য খারাপ। চাইলাম এমন একটা মেয়ে, তা পাইলাম এই রকম। আরাফ ইনায়ার শরীর থেকে শাড়ি নিয়ে রেখে দিয়ে কথাগুলো বলে। ইনায়া বলে উঠল। কখনোই ওইরকম মেয়ে পাবে না। আমি যেমন, আমাকে তেমন মেনে নিতে পারলে নাও, আর না পারলেও নিতে হবে না। আমি চাই না আর কেউ আমার লাইফে আসুক। কি আর করার আছে। বাই দ্য ওয়ে, আমি আজকে তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি কি আমার প্রশ্নের উত্তর দিবা? কিসের প্রশ্ন করবে শুনি? বারান্দায় চলো, হালকা ঠান্ডা বাতাসে বসি। আরাফ ইনায়াকে নিয়ে বারান্দায় গিয়ে বসলো। আরাফের দিকে তাকাতেই আরাফ বলল। আমি খোঁজ নিয়েছি, তুমি আগে অনেক মেধাবী একটা মেয়ে ছিলে, তুমি সব কিছুতে পারদর্শী ছিলে, নাচ গান খেলায় সব কিছুতে। হঠাৎ করে তুমি এত পরিবর্তন কেন হইলে? তুমি তো শাড়ি কাচের চুড়ি পরতে অনেক ভালোবাসতে, তুমি শাড়ি আর কাচের চুড়ি পেলে সব থেকে
বেশি খুশি হইতে। সেখানে হুট করে কেন এত পরিবর্তন? আর ছেলেদের প্রতি এত ঘৃণা কেন তোমার? আরব কথাগুলো বলা শেষ হলো, ইনায়া বলে ওঠে, আমার এইসব বলার কোনো মুড নাই। যাও ফ্রেশ হয়ে পড়তে বসো গা। না, আমার জানা লাগবে। বলো, তুমি যদি আমাকে সব সত্যি বলো তাহলে তুমি যা বলবে আমি তাই করব। তুমি আমাকে ছেড়ে চলে যেতে বললে আমি চলে যাব, আর যদি থাকতে বলো তাহলে তো কোনো কথাই নাই। কি শুনতে চাও শুনি? কেন এই রূপে এসেছো? আমি একজনকে ভালোবাসতাম, যার জন্য আমি পুরো দুনিয়ার মানুষের সাথে লড়াই করতে রাজি ছিলাম। আমার ফ্যামিলিকে কতবার হার্ট করেছি, ওই যা বলছে আমি সব করছি আমার জন্য। আমি ওর জন্য শাড়ি পরতাম। আমি প্রথম শাড়ি পরতে পারতাম না, আস্তে আস্তে ওর জন্য সবকিছু শিখে নেই। আমার লম্বা চুল ওই খুব পছন্দ করত। মোট কথা ওই যা বলতো আমি সেটাই আমার পছন্দের লিস্টে নিয়ে নিতাম। ওই গরিব ঘরের ছেলে ছিল, আমি ওকে পড়াশোনা থেকে শুরু করে সব খরচ দিতাম। ওই কষ্ট পাবে এমন কিছু আমি করতাম না। আমার অপছন্দের কাজগুলো আমি ওর জন্য পছন্দ করা শুরু করি। এত কিছুর পর দিন শেষে আমি হলাম পাগল। মানে? হ্যাঁ, দিন শেষে আমি হলাম খ্যাত পাগল, মাথা মোটা একটা মেয়ে। আর আমি নাকি বোকা। ওই মেয়েকে ওই শুধু আমার টাকাকে ভালোবাসতো, আমাকে না। আমার থেকে বড়লোক মেয়ে পেয়ে গেছে, আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি হইলাম পাগল, তাই ওর সব কিছু মেনে নিতাম। আমার সাথে কখনোই নাকি কেউ সংসার করতে পারবে না। ইনায়ার কথা শুনে আরব বলে ওঠে, ইনায়া এইটা কোনো কথা? হ্যাঁ, এটাই কথা। আমি খ্যাত সাথে বেশি কথা বলি, বাট দুঃখ লাগে এই জায়গায় ওই একবারও বুঝতে পারলো না আমি ওকে বিয়ে করব বলে আমি নিজেকে সব সময় সব ছেলেদের থেকে দূরে রাখি, যাতে ওকে বিয়ের পর পবিত্র একটা শরীর দিতে পারি। আমার যত সুখ দুঃখ আমি ওর সাথে ভাগ করে নিতে চাইতাম। সে যে কথা বাহিরের মানুষদের সাথে সময় নষ্ট করব, আমি সেই সব কথা জমিয়ে ওর সাথে কথা বলতাম। অথচ দিন শেষে সেই আমাকে সুন্দর করে বুঝিয়ে দিল আমার সকল ধারণা ভুল ছিল। যাকে নিয়ে হাজার স্বপ্ন দেখেছি সেই শুধু দেখে টাকা। কথাগুলো বলে মুখে হাসি দেখা টানলেও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ইনায়া হেসে বলল, এই জন্য আমি নিজেকে পরিবর্তন করেছি। আমি নিজেকে কথা দিয়েছিলাম যে ছেলেরা নোংরামি করবে, প্রতারণা করবে, তাদের আমি শাস্তি দিব আর নিজেকে পাথর বানাবো, যাতে কেউ আমাকে সহজে আঘাত করতে না পারে। আর ওর যা যা পছন্দ আমি সব ত্যাগ করেছি। বাহ, খুব ভালো কাজ করছেন। আরব কথাগুলো বলে হাসলে ইনায়া রাগী লোক নিয়ে তাকিয়ে বলল, আমার কথায় তোমার মজা মনে হইল? এইভাবে হাসার মানে কি? আপনার বয়ফ্রেন্ড আর কিছু ভুল কইলেও একটা কথা সত্যি বলছে, আপনি আসলে বোকা একটা মেয়ে। হ্যাঁ, তোমারও এখন আমাকে বোকা মেয়ে মনে হবে। তুমি নিজেও তো আমাকে টাকার জন্যই বিয়ে করেছো। ইনায়ার কথা শুনে আরফের মুখের হাসি হারিয়ে গেল। আরফ ইনায়ার দিকে তাকিয়ে বলল, শুনেন, অন্য কারো জন্য নিজেকে বা নিজের ফ্যামিলিকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আপনি আমাকে যা বলেন তাতে বুঝলাম ছেলেটা অন্যায় করছে, বাট আমি আপনার জায়গায় হইলে কি করতাম শুনবেন? কি করতে শুনি? সবার আগে ওই ছেলের মাঝখানে কয়েকটা দিতাম, তারপর ওকে দেখিয়ে দেখিয়ে ওকে জেলাস করানোর জন্য উঠে পড়ে লাগতাম। ওকে ছাড়া যে আমি অনেক ভালো আছি, ওই আমাকে ছেড়ে গেছে দেখে আমি এমন ভালো থাকতে পারছি। এতে ওই সারাদিন জ্বলতো, তা না করে নিজেকে জোগাড় বানিয়ে রাখছে। ওকে বোঝাচ্ছে ওকে ছাড়া ওই নষ্ট হয়ে গেছে, ওকে ছাড়া ভালো নাই। এতে ওই ছেলে মনে মনে মজা পাচ্ছে। পাগল একটা, মাথায় কমন সেন্স নাই। এভাবে থেকে কি কচু হচ্ছে? দিন শেষে সবার কাছে খারাপ হচ্ছ তুমি, আর ওই ছেলে বিয়ে করে সুন্দর মতো সংসার করছে। বোকা কোথাকার! ধ্যাত, ফালতু বোরিং কাহিনী শুনলাম, আমার সময়টাই নষ্ট। আরব কথাটা বলে বিরক্ত হয়ে চলে গেল। ইনায়া চুপ করে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আরব ওয়াশরুমে গিয়ে গোসল করে নিচে চলে গেল। ইনায়া বসে থেকে ভাবতে লাগলো। 1 ঘন্টা পর ইনায়ার আব্বু বলল, তুমি যে সুস্থ আছো এটাই অনেক। একবার তো আমাকে কল করে দিতে পারতে তুমি। একটা বিষয় নিয়ে মেজাজ খারাপ ছিল, কারো সাথে যোগাযোগ করতে ইচ্ছে করে নাই। মনে হচ্ছিল মারা গেলে ভালো হয়। ছি, এই বয়সে এসব কি বলো? এসব মুখে নিয়ে আসবে না। মৃত্যু কখনো সবকিছু সমাধান হয় না আরাফ।
যাই হোক, আপনার মেয়ের সব কথা শুনলাম। ছেলেটা বাজেভাবে আঘাত করছে, বাট ওই যে পথে হাঁটছে এটা কখনোই সঠিক না। নিজের জীবন একজনের জন্য নষ্ট করার মানে হয় না। ওকে এটা বোঝাতে পারলে তো এত কষ্ট করতে হইতো না। ও একটু বেশি ইমোশনাল। ওকে তুমি যেমন দেখছো রাগে বদমেজাজি, ও সবার সামনে ওরকম দেখায়। আসলে ও অল্পতেই ভেঙে পড়ে, যতই কঠোর হওয়ার চেষ্টা করুক না কেন। তা একটু বুঝেছি। ইনায়ার আম্মু আরাফ কথা বলছিল। হুট করে ইনায়ার ছোট ভাই বলে উঠল। আম্মু দেখো আপু। দুইজন সিঁড়ির দিকে চোখ গেলে দুইজন চোখ কপালে উঠে পড়ল। ইনায়া নিচে এসেছে বলে, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে ভালো লাগছে না নাকি? ওকে, আমি খুলে আসি। ইনায়া চলে যেতে নিলেই আরাফ দৌড়ে গিয়ে ইনায়ার হাত ধরে টেনে সোফায় বসিয়ে দিয়ে বলল, অনেক অনেক সুন্দর লাগছে, পরিবর্তন করতে হবে না। এখন আরাফ খানের বউ ইনায়া খান লাগছে। আরাফের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। নাবিল বলে ওঠে, কি তোমাদের পদবী খান? বউ চলো ঘুরতে বের হই। আজকে তোমাকে নিয়ে রিকশায় ঘুরবে। বাহ বাহ, পিসি বউ নিয়ে ঘুরবে। চলো। নাবিল, আমি তোমার দুলাভাই হই। আমি বয়সে ছোট হইলেও সম্পর্কে বড় কিন্তু। আরাফের কথা শুনে নাবিল হাসি দিয়ে বলল, ওকে দুলা ভাই। দামে বাবা যখন বলছে যা ঘুরে আয়। আন্টি, নাবিল ভাই আপনারা যাবেন? আরে না, তোমাদের মাঝে আমি কেন যাব? আমার কাজ আছে, তোমরা যাও গা। আরাফ ইনায়াকে নিয়ে বের হইল। আরাফ ইনায়াকে নিয়ে একটা রিকশায় উঠে পড়লো। আরাফ ইনায়ার হাত ধরে ওর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখতে লাগলো। ইনায়া লজ্জা পেয়ে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? আমার বউটাকে চাঁদের থেকেও সুন্দর লাগছে। মনে চাচ্ছে তোমাকে দেখে দেখে সারা জীবন পার করে দেই। পাম। আমি পাম দেই না, আমি যা বলার সোজা কথা বলি। বুঝলাম। আমার বান্ধবীকে তুমি সেদিন কি বলেছিলে মনে আছে? ওই সব সময় আয়না দেখে আর বলে আমি কি আসলে খারাপ দেখতে? আসলে সেদিন ওই মেয়েকে আমি দেখি নাই। দুইজন কথা বলছিলাম, হাসাহাসি মারামারি করছিলাম। হুট করে ধাক্কা লেগে পড়ে যাই, বাট বারবার বলার পরও শুনে নাই। বুঝলাম। তোমার চারপাশে যেগুলো আছে সবগুলো তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। সব তোমাকে উপরে যে ভালোবাসা দেখায়, আসলে কেউ তোমাকে ভালোবাসে না। স্বার্থের উপরে ভালোবাসা। আমি জানি, বাট যাকে ভেবেছিলাম আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেই ও আমাকে ঠকালো। নিজেকে ভালোবাসতে শিখো। এইটা স্বার্থপর দুনিয়া। এখানে কারো থেকে বেশি কিছু আশা কেন করো? ইনায়া কিছু বলতে যাবে, সাথে সাথে একটা গাড়ি এসেছে সোজা ওদের রিকশার সামনে থামলো। ইনায়া পড়ে যেতে নিতেই আরাফ সাথে সাথে বুকের সাথে জড়িয়ে নিল। আরাফ রাগের সামনের দিকে তাকাতে ইনায়া সামনে তাকিয়ে বলল, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় এভাবে গাড়ি থামানোর? ইনায়া গাড়ি থেকে নেমে পড়লো। আরাফ নেমে পড়লো। গাড়ি থেকে দুইজন নেমে হাসি মুখে বলল, ইনায়া বা আগে রূপে হাহা খ্যাত খ্যাতি থাকে, ওইটা চাইলেও পরিবর্তন হবে না। আমার বউকে দেখো কত হট। ঠিক, আপনার বউ কি হট সেক্সি দেখতে? আরাফ ঠোঁট কামড়ে কথাগুলো বলল। সাগর রাগে বলল, এই বিচ্ছি, তোর সাহস কি করে হয় রে আমার স্ত্রীকে নিয়ে বাজে কথা বলার? আরে ভাই, এত রাগার কি আছে? আপনি তো বলেন। আর ছোট ছোট ড্রেস পরছে, দেখতে একদম হট লাগছে, সেক্সি লাগছে। আমি তো ওনার প্রশংসা করছি। প্রশংসা করলেও দোষ? যাক বাবা, এ কোন সময় আসলাম। আরাফের কথা শুনে সাগর রাগে মারতে যাবে। আরাফ সাথে সাথে হাত ধরে পেটে ঘুষি মারলে সাগর ছিটকে গাড়ির সাথে ধাক্কা খেলো। আরাফ ঘাড় বাম দিকে ডান দিকে সোজা করে বলল, ভাবি, আপনাকে বিউটিফুল ফুল লাগছে। ক্লাবে যাচ্ছেন নাকি? মনে হচ্ছে ক্লাবে যাচ্ছেন। লিটল ব্ল্যাক ড্রেস পরছে তাই বললাম। আরাফের কথা শুনে সাগরের ওয়াইফ লজ্জায় ঘৃণ্য রাগে আরাফকে মারতে যাবে। সাথে সাথে আরাফ ইনায়ার হাত দিয়ে সাগরের বউয়ের হাত ধরিয়ে বলে ওঠে, আমাকে কেন মারতে আসছেন? আপনি নিজেই নিজেকে এমনভাবে প্রেজেন্ট করছেন, আর সেখানে আমাদের মতো ছেলেরা কিছু বললে দোষ। নিজের শরীরে
অর্ধেক দেখিয়ে নিজেকে স্টাইলিশ ভাবেন না? শাড়ি বাঙালির নারীর আবেগ, এইটাতে খ্যাত হয়ে যায় না। আপনার স্বামীর মানসিকতার সমস্যা আছে। আগে নিজেই নিজেকে দেখে ভাবেন, তারপর অন্য কাউকে কিছু বলতে আসবেন। আর সরি, আমি আপনাকে বাজেভাবে কথা বলছি। আপনার স্বামী নিজেই আপনাকে ছোট করছে। আমি এখানে আছি, রিক্সাওয়ালা মামা সাথে আশেপাশে বেশ মানুষ যাচ্ছে দেখছে। আপনার স্বামী প্রথমে বলছে আপনাকে হট দেখাচ্ছে। নিজের বউকে সবার সামনে সম্মান দিতে পারে না, সেখানে আপনি অন্য পুরুষের থেকে ভালো কিছু আশা করেন? যান, চলো। আরাফ কথাগুলো বলে ইনায়াকে কোলে নিয়ে রিকশায় বসিয়ে দিয়ে নিজে বসলো। রিকশাওয়ালাকে বলল, মামা চলেন। সাগরের বউ ঠাস ঠাস করে সাগরকে থাপ্পড় মারলো। সাগর রাগে গালাগালি দিতে লাগলো। ইনায়া আরাফের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, এইটুকু ছেলে কিভাবে এমন প্যাচ দিয়ে সবকিছু বুঝিয়ে দিল? হাসি মুখে এইভাবে কাউকে শায়েস্তা করা যায়? এমন উচিত জবাব আমি হয়তো কখনোই ওকে দিতে পারতাম না। ওই এতটুকু ছেলে হয়ে কত সুন্দর করে সব বুঝিয়ে দিল। আমার গর্ব হচ্ছে এমন কাউকে আমার লাইফে আমার বাবা মা নিয়ে এসেছে। ইচ্ছে করছে এখন জড়িয়ে ধরে বলি, আরাফ, আমাকে তোমার মনে সারা জীবনের মতো রেখে দিবে। আমাকে কখনোই ছেড়ে দিও না। আমাকে তোমার বুকের মাঝে আগলিয়ে রাখবে। ইনায়াকে এক নজরে তাকিয়ে দেখতে লাগলো। আরাফ ইনায়ার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? না কিছু না। ফুচকা খাবে? ওইখানে ফুচকা অনেক মজা। ও, তুমি তো আবার বড় লোকস মানুষ, ফুচকা তোমার পছন্দ হওয়ার কথা না? তাই না? নামো। ইনায়া রিক্সাওয়ালাকে থামিয়ে দিল। রিক্সা থেকে নেমে পড়লে আরাফ ভাড়া দিল। ইনায়া হেঁটে যেতে লাগলো। আরাফ বলে ওঠে, ওদিকে কোথায় যাও? আমি বড়লোক তো, তাই খাবো না, হাঁটতে থাকি। রেস্তোরাঁ চলো। যাচ্ছি তো। ইনায়া লাস্টে একটা স্টলের কাছে গেলে আরাফ অবাক হয়ে গেল। স্টলের মালিক ইনায়াকে বলছে, আপামনি, কত বছর পর আপনাকে দেখছি। আপনাকে আবার দেখতে পাবো ভাবতেও পারছি না। এই আপামনিকে এই জায়গাটা পরিষ্কার করে দে। এই আপামনিকে এই জায়গাটা পরিষ্কার করে দে। ইনায়া কথা বলে চলে গেল। ইনায়া বসলে একজন বলে, আপামনি কেমন আছেন? ভালো পুচকু, অনেক বড় হয়ে গেছিস, পড়াশোনা করিস নাকি? ইনায়ার কথা শুনে ছেলেটা বলে, জি আপা, পড়াশোনা করছি। এখন ভাইজান কর্মচারী নিয়েছে, এখন সময় পাইলে আসি, না পাইলে আসি না। ভাইজান আসে নাই? ইনায়া হাসি মুখে বলল। এটা আমার হাজবেন্ড, তো দুরা ভাই। আরাফ বসতে ছেলেটা কিছুক্ষণ চুপ থেকে আরাফকে সালাম দিয়ে চলে গেল। আরাফ বলে উঠল, তুমি আগে এখানে আসতে। আমি বড়লোক মানুষ, এসবের জায়গায় আসতাম না। সরি, মজা করে বলছি। কি খাবা বলো? আমি কি খাবো ওরা জানে, নিয়ে আসবে। তোমারটা বলো, আমি বলে দেই। তোমারটাই খাবো। ওকে, বাট আমি ফুচকা অনেক ঝাল খাই, তুমি আবার সহ্য করতে পারবে কি? দেখি করতে পারি কিনা। ইনায়াকে ফুচকা কয়েক প্লেট দিয়ে দিল। এক্সট্রা টক আর মরিচ দিয়ে গেল। আরাফের দিকে এক প্লেট এগিয়ে দিয়ে ইনায়া মরিচ বেশি করে দিয়ে খেতে লাগলো। ইনায়াকে খাওয়া দেখে আরাফ ঢোক গিলতে লাগলো। আরাফ মুখ ঘামতে লাগলো। আরাফ একটা মুখে দিয়ে ফেলে দিল। ইনায়া হেসে বলে, রহিম, তোর দুলা ভাইয়ের জন্য হালকা ঝালেরটা বানিয়ে দে, আর তোদের স্পেশাল ফুচকাটাও দিস। ইনায়ার কথা শুনে ছেলেটা আরাফের জন্য বানাতে লাগলো। আরাফ ইনায়াকে বলল, এত ঝাল কেন খাচ্ছ? ঠোঁট নাক লাল হয়ে যাচ্ছে। থামবে? এত ঝাল কে খায়? এটাই মজা। ইনায়া হুঁশ পাড়তে লাগলো আর খেতে লাগলো। আরাফের ফুচকা দিয়ে গেলে আরাফ খেতে লাগলো। ইনায়াকে থামতে বলে ইনায়া শুনলো না। আরাফ অল্প খেয়ে বলল, এইবার থামবে? বাথরুম থেকে বের হইলে বুঝবে মজা। কি যে শুরু করছো না। ইনায়া ভ্রুকুচকে তাকালে আরাফ পানি এগিয়ে দিল। ইনায়া হাত থেকে পানি খেয়ে নিল। দুইজন উঠলো। ইনায়া টাকা দিতে যাবে, সাথে সাথে আরাফ বিল দিয়ে দিল। ইনায়া কিছু না বলে স্টলের মালিক আর ছেলেটার থেকে বিদায় নিয়ে আরাফের হাত ধরে হাঁটা দিল। আরাফ বলে ওঠে, ওইদিকে কোথায় যাও? বামে যাব, ওইদিকে ভালো রেস্তোরাঁ আছে। না, আমি তোমার সাথে হাঁটতে চাই। সামনে চলো, ব্রিজের উপর দাঁড়িয়ে তোমার সাথে প্রেম করব। ইনায়ার কথা শুনে আরাফের মুখে লজ্জার ভাব চলে আসলো। দুইজন হেঁটে যাচ্ছিল। আরাফের বেশ ভালো লাগছিল। ইনায়া আরাফের বাহু ধরে কাঁধে মাথা দিয়ে হাঁটছে আর বলছে,
আমার তোমার সাথে এভাবে হাঁটতে খুব ভালো লাগছে। আমারও। ইনায়া ব্রিজের উপরে উঠে আরাফকে নিয়ে এক সাইডে দাঁড়িয়ে থাকলো। আরাফের মাথার চুলগুলো বাতাসে মুখের উপরে এসেছে পড়তে লাগলো। ইনায়া বলতে লাগলো। ইনায়া আলতো করে আরাফের চুলগুলো মুখের কাছ থেকে সরিয়ে দিতে লাগলো। আরাফ ইনায়ার কোমর জড়িয়ে ধরে ওর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে দেখতে লাগলো। আরাফ ইনায়ার চুলগুলো কানের পিঠে দিয়ে দিল। দুইজন হেসে দিয়ে বলল, তোমার চুলগুলোর দায়িত্ব দিবা? তোমার সবকিছু দায়িত্ব যদি দাও তাহলে আমি অনেক খুশি হব। তোমার সবকিছু দায়িত্ব নেওয়ার অনেক শখ আমার। আরাফের কথা শুনে ইনায়া লজ্জা পেয়ে আরাফকে মারতে লাগলো। আরাফ হাসতে লাগলো। ইনায়া বলতে লাগলো, ফাজিল কোথাকার। সব দায়িত্ব যদি না দাও তাহলে বাচ্চার বাবা হব কিভাবে? ইনায়া লজ্জায় আরাফের দিকে তাকাতে লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। ইনায়া মারতে যাবে, আরাফ হাত ধরে হাতে চুমু দিতেই সাথে সাথে আরাফের সামনে গাড়ি থামলো। আরাফ ইনায়া ওই দিকে খেয়াল না করে দুইজন একে অপরের সাথে দুষ্টুমি করতে লাগলো। আরাফ হুট করে চুপ হয়ে গেল। ইনায়া পিছনের দিকে ঘুরে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। ইনায়ার কথায় কোনো উত্তর না দিয়ে আতিয়া সোজা আরাফকে এসেছে থাপ্পড় মেরে দিল। ইনায়া চমকে উঠলো। আরাফ গালে হাত দিয়ে বলল, ইনায়া চলো। ম্যাম, আপনি আমার সামনে ওকে থাপ্পড় দিলেন কেন? ওই আপনার কি ক্ষতি করেছে? আপনি ওকে থাপ্পড় মারার সাহস কোথায় পান? চুপ, আর ওর হাত ছাড়ো। আতিয়া ইনায়ার হাত ধরে টান দিতে সরিয়ে দিল। ইনায়ার রাগে কিছু বলতে যাবে, সাথে সাথে আরাফ ইনায়ার হাত ধরে বলল, জান কুল, কি সমস্যা আপনার? এখানে এসেছে সিন ক্রিয়েট কেন করছেন? আতিয়া রেগে আরাফের কলার ধরে বলল, 1 মাস কোথায় ছিলি তুই? 1 মাসে তোর কোনো খোঁজ খবর নাই। তুই কি শুরু করছস? সবাইকে টেনশনে রাখতে তোর অনেক ভালো লাগে, তাই না? আমি কাউকে বলি নাই আমাকে নিয়ে কেউ টেনশন করুক। তুই তো কাউকে কিছু বলিস না। তুই কি কখনো কিছু বলেছিস? তোর খুব রাগ, তাই না? 1 মাস কিভাবে থাকলি? তুই না বলে আম্মুকে ছাড়া কিছু ভাবতে পারোস না। তাহলে এই 1 মাস কিভাবে থাকলি? আর তার থেকে বড় কথা, এই মেয়েটা কে? তোর সাথে এই মেয়ের কি সম্পর্ক? আর রাস্তার ভিতরে এইসব কি হচ্ছে? আমার ওয়াইফ। আমি আমার বউয়ের সাথে যা ইচ্ছে তাই করতে পারি। এখানে অনেক কাপল আছে, তেমন আমরাও দুইজনও আছি। এত বড় সাহস! আমার সামনে তুই একটা মেয়েকে বউ বলোস? আপনার সামনে বলে কি হবে? আমি ওর ওয়াইফ আর ওই আমার হাজবেন্ড। বেয়াদব মেয়ে, তুমি জানো আমি কে? কার সামনে কথা বলছো কোনো ধারণা আছে তোমার? হ্যাঁ জানি, আপনি নামকরা ডাক্তার আতিয়া খান, খান গ্রুপের মালিকের মেয়ে। বাট আপনি কোটিপতি হতে পারেন, বাট আপনি আমার হাজবেন্ডের গায়ে হাত তুলবেন আর আমি সেটা দেখেও চুপ থাকবো, সেটা ভাবলে জীবনে বড় ভুল করবেন। ইনায়ার কথা শুনে আরাফ তো মনে মনে বলতে লাগলো, কত সুন্দর ফিলিংস হচ্ছে। আমার বউ কিভাবে আপুর সাথে লড়াই করছে। আতিয়া রেগে বলে উঠলো, আমি আমার ওই পরিচয়ের কথা বলছি না। আমি তোমার হাজবেন্ডের কে হয় তুমি জানো? কে আর হবেন? আমার হাজবেন্ডকে যে দেখে সেই পছন্দ করে। এখানে আপনিও তাদের কেউ, বাট লাভ নাই। ওই আমার হাজবেন্ড আমার সাথে থাকবে, আর আপনার তো হাজবেন্ড আছে, আবার অন্য ছেলের দিকে নজর কেন দিচ্ছেন? আতিয়া রেগে আগুন হয়ে গেল। আতিয়া ইনায়ার দিকে হাত বাড়াতে যাবে, সাথে সাথে আশিক বের হয়ে এসেছে। সোজা আতিয়ার হাত ধরে ফেলে বলল, কি করছো কি? হাত ছাড়ো। আমার এই মেয়ের ধারণাও নাই আমি কে। যেমন বেয়াদব ও, তেমনি একটা বেয়াদব বউ ও পাইছে। আমার বউ আমার মতো বেয়াদব না হইলে জমবে না। আমি যেমন আমার বউও তেমন। আমার তো আমার বউকে নিয়ে গর্ব হচ্ছে। তোমার সামনে কিভাবে স্বামীকে নিয়ে প্রতিবাদ করছে। যাই হোক দুলাভাই, এইটাকে নিয়ে যান। দুলাভাই মানে? আরাব তুমি চলো, সবাই তোমার জন্য কত চিন্তা করছে তুমি জানো? দুলাভাই, সবাইকে বলে দিয়েন আমার জন্য ন্যাকা আবেগ যেন কেউ করে না। আমি যেখানে আছি ভালোই আছি। দুলাভাই, আমার বউকে কেমন লাগলো আপনার? সত্যি বলবো নাকি মিথ্যে? সত্যি বলেন। বউয়ের ভয় থেকে কি অবস্থা করছেন নিজে? মানে তোমার সাথে সুন্দর মানিয়েছে। আমি তো তোমাদের প্রেম দেখছিলাম, আমারও খুব ইচ্ছে আছে, বাট তোমার যে বোন আগুনের গুলা, চোখগুলো ভিতরে।
আতিয়া রেগে তাকাতেই আরাফ ফিক করে হেসে বলল, ধন্যবাদ দুলা ভাই, আগুনের গোলা নিয়ে চলে যান। আরাব তুমি চলো, আন্টি অনেক অসুস্থ হয়ে পড়েছে, তোমার জন্য সব সময় কান্না করে। কি দরকার অন্য কথা ভেবে তার স্বামীকে নিয়ে, সেই ভালো থাক, আমাকে তার কোনো দরকার নাই। আরাফ রাগ করে থেকো না, তোমার আপু যত রাগ দেখাক তোমার উপরে, তোমাকে খোঁজার জন্য কত চেষ্টা করে যাচ্ছে, কত কান্না করছে তুমি জানো। আর আঙ্কেল অসুস্থ হয়ে পড়ছে, হার্ট অ্যাটাক করেছিল। কি আব্বু এখন কেমন আছে? তোমার টেনশনে আরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কি বলছেন? ইনায়া গাড়িতে ওঠো। আরাফ ইনায়ার হাত ধরে গাড়ির পিছনে তুলে দিল। নিচে বসলে ইনায়া অবাক হয়ে তাকিয়ে থাকলো। আশিক আতিয়া উঠে পড়ল। আতিয়া ইনায়াকে বলল, তোমার বাসা কই আর তোমার ব্যাকগ্রাউন্ড কি? দুলা ভাই এখন যেন উল্টাপাল্টা কথা বলে না, আমার মেজাজ গরম যেন না করে। আমার বউ, ও এইটাই ওর পরিচয়, ওর ব্যাকগ্রাউন্ড যাই হোক, ওই খান গ্রুপের মালিকের ছেলের বউ। আরাফ এসব কি বলছো? আমি কিছু বুঝতেই পারছি না। এসব কি শুনছি? তুমি খান গ্রুপের মালিকের ছেলে, তাহলে সামান্য 20 লাখ টাকার জন্য আমাকে বিয়ে কেন করলে? তুমি আমার সাথে মিথ্যে অভিনয় কেন করলে আরাফ? আমার কথার উত্তর দাও, তুমি তো সাগরের থেকেও ভয়ঙ্কর। ইনায়ার কথা শুনে আরাফ ইনায়ার হাত ধরে বলল, ইনায়া তুমি রাগ করো না, আমি তোমাকে পরে সবকিছু খুলে বলবো, এখন রাগ করো না। আরে কি রাগ করবো না? তুমি তো মারাত্মক লেভেলের খেলোয়াড়। তুমি কিভাবে পারলে আমাদের এইভাবে মিথ্যা পরিচয় দিতে? গাড়ি থামাতে বলো, আমি এখন নেমে পড়বো। ইনায়া নামতে যাবে, আরাফ ইনায়াকে টান দিয়ে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল, পাগল হয়ে গেছো? চলুন, গাড়ি থেকে কেউ নামতে চাই? আমাকে ছাড়ো, গাড়ি থামাতে বলো, আর না হয় আমি এভাবে নামবো। এই মেয়ে পাগল হয়ে গেছো? জামাইয়ের থেকে দেখি বেশি জিদ। বাসায় যাচ্ছ চলে যা, রাগ আছে কথা আছে, বাসায় গিয়ে যা মন চাই তাই কর। এখন শান্ত হয়ে বস। আতিয়ার ধমক শুনে ইয়ানা চুপ হয়ে গেল। রাগে আরাফের হাত এক ঝটকায় সরিয়ে কান্না করতে লাগলো। আরাফ ইনায়ার দিকে তাকিয়ে বলল, কান্না করো না প্লিজ, তোমার কান্না দেখে আমার ভালো লাগছে না। জাস্ট শাট আপ। তিন একদম আমার সামনে ভালোবাসার অভিনয় করবে না। আরাফ আর ইনায়াকে কিছু বলল না। ইনায়া কান্না করতে লাগলো। আরাফের বাসার ভিতরে গেলে সবাই গাড়ি থেকে নামলো। আরাফ ইনায়াকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। ইনায়া নামিয়ে দিতে বলতে লাগলো। আরাফ ইনায়াকে নিয়ে ভেতরে ঢুকলে সবাই অবাক হয়ে গেল। আরাফের আম্মু বলল, আরাফ, তুই আর এই মেয়েকে এভাবে ধরে কেন নিয়ে আসছিস? আম্মু, ওই ইনায়া। বৌমা, বৌমা কি হয়েছে? এভাবে কান্না কেন করছে? বৌমার সাথে কি করছস তুই? বৌমা, আমার কাছে আসো। ওই কি করছে বলো। আপনার ছেলে আমাদের মিথ্যা বলে আমাকে বিয়ে করেছে। আমি এখানে এক মুহূর্তের জন্যও থাকবো না। আরাফের ওয়াইফ। ফির সৎ মা এসেছে, ইনায়াকে দেখে বলল, ইনায়া, তুমি এখানে আর এই বাসায় এসেছে এমন চিল্লাপাল্লা করার সাহস কোথা থেকে পাইছো? আপনি এখানে কি করেন? কাউকে ফাঁসিয়ে এখানে জায়গা করে নিয়েছে নাকি? ইনায়া, তোর সাহস তো কম না, আমার ফুপিকে অপমান করস। আমার ফুপি এই বাড়ির বউ। হোয়াট? এই বাড়ির আবার কার বউ উনি? আরাফে মহিলা কার বউ? তুমি চেনো নাকি? তোমার ফকিরনি জামাই কিভাবে জানবে আমার ফুপু কার ওয়াইফ? আর এই তোমাদের মতো ফকিরনিদের ঢুকতে দিল কে? এত বড় সাহস কি করে হয়? এখান থেকে বের হয়ে যাও। সাগর ইয়ানাকে বের করতে যাবে, ইনায়ার সাথে সাথে সজোরে ধাক্কা মেরে বলল, কাকে বের করে দিতে এসেছো? আমি এবারের বউ, তো সাহস কি করে হয় আমাকে বের করে দেওয়ার? শ্বশুর আব্বু, আপনি এভাবে নিজের ছেলের বউয়ের অপমান দেখবেন? ইনায়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আতিয়া, আরাফ, আশিক মিটিমিটি হাসতে লাগলো। আশিক বলে ওঠে, কিছুক্ষণ আগে কে জানো আমার শালাকে মেনে নিচ্ছিল না, হুট করে এই বাড়ি ছেলের বউ হয়ে গেল। আমার জামাই, আমি রাগ করে যা ইচ্ছা বলবো। শ্বশুর আব্বু চুপ করে আছেন কেন? ও হ্যাঁ সাগর, আমার ছেলের বউয়ের মুখের উপরে কোনো কথা বলবে না। এইবারে ছোট মালকিন সেই। রায়হান, তুমি এসব কি বলছো? এই মেয়ে কিভাবে বাবুর ওয়াইফ হতে পারে? এই মেয়ে তো সাগরের এক্স গার্লফ্রেন্ড, বাবুর 5 বছরের বড় হবে। ফুপা, ওই আপনার ছেলের বউ কিভাবে হয়? আপনার ছেলে তো ছোট, ওর সাথে কিভাবে বিয়ে হবে?
আর আপনার ছেলে খেয়ে কাজ নেই, ওর মতো মেয়েকে বিয়ে করবে? ওই তো একটা ছেঁচড়া মেয়ে, আমার পিছনে কতদিন যে ঘুরেছে, এত অপমান করছি তাও আমার পিছনে পড়ে থাকছে। সাগরের কথা শুনে আরাপ হাতের উল্টা পিঠে দিয়ে থাপ্পড় মেরে দিয়ে বলল। আমার বাড়িতে এইসব উল্টাপাল্টা মানুষকে দেখতে চাই না। আরাপ কথাটা বলে ইনায়াকে কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে যেতে লাগলো। আরাফের সৎমা ভেবাচাকা খেয়ে গেল। আতিয়া রেগে বলল, এই ছেলে বের হও, আর ছোট আম্মু আপনার ভাতিজাকে এখানে আসতে না করেন। দেখেন আমার ছোট ভাই ফিরে এসেছে, এতে আমাদের সৌভাগ্য। আমি চাই না ওই আর রাগ করে বের হয়ে যাক। সাগর, তুই এখান থেকে যা তোর ওয়াইফকে নিয়ে। ওই ছেলে এই বাড়ির ছেলে? হ্যাঁ, তুই এখন এখান থেকে যা, আর বৌমার নামে বাজে কথা বলে তোর খবর আছে, বের হ। ফুপি, তুমি আমার বউকে আমাকে এইভাবে বের করে দিতে পারো না? সৎ মা হাত ধরে বের করে দিল। সাগরের বউ হাসতে হাসতে বলল, বিষয়টা ভালো লাগলো। আমি ইনায়াদের থেকে কিছুটা উপরে দেখে আমার সাথে রিলেশন করছিলে, আমাদের ফ্রেন্ডশিপে ফাটল লাগিয়ে দিয়েছিলে, আর এখন দেখো ইনায়াকে কষ্ট দিতে গেছিলে। উল্টে দেখো খান গ্রুপের একমাত্র ছেলের বউ সাগর রেগে ওর স্ত্রীকে মারতে যাবে, সাথে সাথে ওর স্ত্রী হাত ধরে সজোরে থাপ্পড় মেরে চলে গেল। সাগর রাগে হন হন করে চলে গেল। এইদিকে আরাফ ওর রুমে নিয়ে গেলে ইনায়া নামতেই ইনায়া আরাফের দিকে রাগী লোক নিয়ে তাকালো। আরাফ ইনায়ার গালে কিস করে বলল, ফ্রেশ হয়ে নাও, খাবার খেয়ে নাও, তারপর আমি তোমাকে সবকিছু বলি। আমি কি শুনবো? হ্যাঁ, আমি না শোনা পর্যন্ত কোনো কিছুই মুখে দিব না। ওকে, কফি তো খাবে নাকি? বাংলা কথা বলছো না? ওকে, চলো বেলকনিতে বসি। আমার বেলকনি থেকে আকাশের ভিউটা অনেক সুন্দর দেখা যায়। আরাফ ইনায়াকে নিয়ে ব্যালকনিতে গেল, দোলনায় বসিয়ে দিল। ইনায়া অবাক হয়ে দেখে বলল, আমার রুমের সমান ব্যালকনি। এখানে চাইলে শুয়ে থাকলেও পারবে। আসো দুইজন এখানে শুয়ে চাঁদ দেখি আর কথা বলি। আরাফ ইনায়াকে নিচে বিছানাতে শুইয়ে দিল। আরাফ উপরের দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, আমার যখন জ্ঞান হয়েছে তখন থেকে দেখি আমার আম্মু অসুস্থ। উনি একটা না একটা রোগে পড়ে থাকতো, আবার আব্বু আমাদেরকে সময় দিত হাজার ব্যস্ততার মাঝে। কিন্তু হুট করে 1 বছর আগে আব্বু বিয়ে করে নিয়ে আসে ওই মহিলাকে। ব্যাপারটা আমার আম্মু মেনে নিতে পারে নাই। আপু, আমার দাদা দাদি সবাই ওনাকে মেনে নিয়েছে, বাট আমি আর আম্মু বিষয়টা মেনে নিতে পারি নাই। আমি আম্মুর কাছে ঘুমাতাম, আম্মু একটা রাতও ঘুমাতো না। আম্মুর কষ্ট দেখে আমি সহ্য করতে পারতাম না। আমি সব সময় রাগারাগি করতাম। আম্মু দিন দিন অতিরিক্ত অসুস্থ হয়ে যাচ্ছিল আব্বু আর ওই মহিলাকে দেখে। আমি আর সহ্য করতে না পেরে আব্বু আপুর সাথে ঝামেলা করে, আম্মুকে নিয়ে বের হয়ে যায়। আপু সেদিন আম্মুকে এমন এমন কথা বলছিল, আম্মু সহ্য করতে পারছিল না। কি কথা বলেছিল? আব্বু তো একজন জীবন সঙ্গীর দরকার, আম্মুকে নিয়ে আর কতদিন থাকবে? আমি 24 ঘন্টাই অসুস্থ থাকি। আরো অনেক ধরনের কথা বলে আম্মু সহ্য করতে না পেরে আমার সাথে এই বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর থেকে আমি আম্মুকে নিয়ে ওইখানে থাকতে শুরু করি। আব্বু যোগাযোগ করত, বাট আমি ওদের নাম্বার ব্লক করে দিতাম। আম্মু চিকিৎসা সংসার খরচ চালাতে আমি প্রাইভেট কিছু স্টুডেন্ট পড়াই, সাথে বাহিরে পার্ট টাইম জব করতাম, সেইটা দিয়ে সব করতাম। আম্মু নিজেও বাসায় অনেকগুলো স্টুডেন্ট পড়াতো। এভাবে বেশ ভালোই যাচ্ছিল। তুমি তো আমার কাজিনকে পড়াতে, তাই না? আচ্ছা, আমার আম্মুর সাথে তোমার পরিচয় কিভাবে হয়, আর আমার সাথে কেন বিয়ে দিল? বলছি, শোনো। তোমার কাজিনকে পড়াতাম, তখন তোমার আম্মু কিছু কথা আমার কাছে ভালো লাগে নাই। আমি সোজা তার প্রশ্নের উত্তরগুলো দিয়েছিলাম। উনি রাগ করার বদলে আমার প্রতি ইমপ্রেস হয়ে যায়। সেখান থেকে ওনার সাথে টুকটাক কথা হইতো। উনি আসতো ওই বাসায়। তোমার ফ্যামিলির প্রায় মানুষের সাথে আমার টুকটাক পরিচয় হয়ে যায়, ভালো সম্পর্ক হয়েছিল। আম্মু যেদিন হসপিটালে ভর্তি হয় 20 লাখ টাকার জন্য চিকিৎসা করতে পারছিলাম, ভেঙে পড়েছিলাম, তখনই তোমার আম্মু আমার পাশে এসে দাঁড়ায়। সকল খরচ চালাবে, সাথে তোমাকে বিয়ে করতে হবে, কারণ আমাকে তার অনেক ভালো লেগেছিল। কি তাই বলে বিয়ে ঠিক করলো? আর তুমি
ব্যাংকে কল না দিয়ে 20 লাখ টাকার জন্য আমাকে বিয়ে করলে? আমার রাগ জিদ একটু বেশি। ভেবেছিলাম ওদের বলবো, বাট তার আগে তোমার আম্মু অফার দিল আর বলেছিল তুমি ভালো হইলে আমি তোমাকে ছেড়ে দিতে পারবো। মেন কথা হইল তোমাকে আগের মতো করে দেওয়া। আমার সাহস, আমার সততা দেখে তোমার সাথে বিয়ে দেয়। বাট তুমি যে মানুষ, আল্লাহ, রুম থেকে বের হও নাই। কাবিন থেকে শুরু করে কবুলটা আলাদা রুমে, বিয়ে করে যে বউয়ের রুমে নিবে ও মা, পরে শুনি বউ পালিয়ে গেছে। ভালো করছি। তা তুমি তো আগের রূপে আমি তো আগের রূপে ফিরে এসেছি। এখন কি আমাকে ছেড়ে দিবে নাকি? ফালতু কথা বলো না। আগে ভেবেছিলাম, বাট এখন ভালো লাগে। হয়তো ভালোবাসি তোমাকে, ছাড়ার কোনো প্রশ্ন আসে না আর। তাই? আরাফ কিছু বলার আগেই ইনায়া আরাফের উপরে উঠে গলা চেপে ধরে বলল, আমাকে আগে এইসব বলে কি আমি একদম খেয়ে ফেলতাম তোমাকে? ছাড়ো, লাগছে। আর কি বলবো, আমার বাপের পরিচয় দিতে ঘৃণা লাগছিল। যে মানুষ আমার আম্মুকে ঠকিয়েছে তার নাম ব্যবহার করব, অসম্ভব। আচ্ছা, সব বুঝলাম। তুমি যে খান গ্রুপের মালিকের ছেলে এটা তো কেউ জানে না। আমাদের শত্রু অভাব নাই, তাই আমাকে সবসময় লুকিয়ে রাখার চেষ্টা করে। আমাকে মিডিয়ার সামনে নিয়ে আসে না। আমার পড়াশোনা শেষ হইলে একেবারে আমাকে কোম্পানির 60% দিয়ে দিবে আর বাকি 40% আপুর নামে দিয়ে দিবে। তখনই সবার সামনে আমাকে পরিচয় করিয়ে দিবে। আচ্ছা শোনো, একটা কথা বলি। বলো। তোমার আব্বু আগে তো তোমাদের অনেক ভালোবাসতো, তাই না? আর হুট করে বিয়ে করে ওনাদের কি রিলেশন ছিল? জানি না, বাট আব্বু একবার বলছিল আমি বাধ্য হয়ে বিয়েটা করছি। আমি তোমার মাকে অনেক ভালোবাসি, আমাকে বিশ্বাস করো। আমি পরে কল কেটে দিয়েছিলাম। তোমার আব্বুকে নিশ্চয়ই ওই মহিলা ফাঁসিয়েছিল, কারণ ওই মহিলা একজন ফালতু মহিলা। ওই যেমন তার ভাতিজাকেও সেম বানাইছে। কিভাবে বের করব? আমি আমার শাশুড়ির জায়গায় ওই মহিলাকে নিতে দিব না। আমার কাছে কিছু প্রমাণ আছে। কিসের প্রমাণ? পরে বলি। যাই হোক, চলো ফ্রেশ হয়ে নেই। আরাফ ইনায়াকে কোলে নিয়ে উঠলো। ইনায়া আরাফের ঠোঁটে কিস করতে লাগলো একের পর এক। আরাফ হাসতে লাগলো। হুট করে দরজা ধাক্কা দিয়ে কেউ ভেতরে ঢুকতেই আরাফ ইনায়া দরজার দিকে তাকালো। আরাফ তাড়াতাড়ি করে ইনায়াকে কোল থেকে নামিয়ে দিল। আরাফ লজ্জায় বলে ওঠে, আপু ভালো আছো? রাগ তোর ভালো, তুই আমাকে ধোকা কেন দিলি? আর বউকে কোলে তুলে কিস করা? রাইসা কথাটা বলে আরাফের কাছে আসলে ইনায়া রাইসার হাত ধরে টান দিয়ে নিজের দিকে নিয়ে এসেছে। গালে একের পর এক কিস করতে লাগলো। আরাফ চোখ বড় বড় হয়ে গেল। রাইসা ইনায়ার দিকে তাকিয়ে ইনায়াকে জড়িয়ে ধরে লাফাতে লাগলো। কানা, আমাকে চোখে দেখোস না? ইয়ে মানে দোস্ত, তুই আরাফের বউ? কুত্তা বিড়াল, দিন শেষে তুই আমার সতীন হয়ে গেলি। তোর জামাইকে মই লাভ করি। আমি কোনো বউ আর চাই না। একটা নিয়ে পারি না, আবার নাকি তার বান্ধবীকে বিয়ে করব। দুই তার ছেঁড়া একসাথে ঘাড়ে আসলে কপালে দুঃখ আছে। ইনায়া বলতে লাগলো। আরাফের কথা শুনে দুইজন মারতে যাবে। আরাফ লাফ দিয়ে দৌড়ে পালিয়ে গেল। আরাফ নিচে গেলে ওর ফুপি বলে ওঠে, বাবু আস্তে, পড়ে যাবি। ফুপি, তোমার খচ্চর মাইয়াকে কেন নিয়ে এসেছো? দুই তার ছেঁড়া একসাথে হয়ে গেছে। দুই তার সেরা মানে? কানের নিচে বাজাবো তোর, একবার নিচে আসি শুধু। কি করেছে রে বাবু? দুইটা যে বান্ধবী কে জানে, দুইটা প্ল্যান করতেছে সতীন হওয়ার। এক তার ছেঁড়া নিয়ে পারি না, আবার নাকি আরেকটা তার ছেঁড়া নিমো। আরাফের কথা শুনে সবাই হাসতে লাগলো। আতিয়া বলে উঠলো, দুই বউ থাকা তো ভালো, আব্বুকে দেখছস না? বাপ বেটা দুইজন দুই বউ পালবি। আপু ফালতু কথা বলো না। আমার মতো হতভাগ্য কপাল আমি আমার ছেলের বউয়ের হোক, আমি কখনোই চাই না। আমি বেঁচে থাকতে আমার বৌমার জায়গা অন্য কাউকে আসতে দেব না। ইনায়া কথাগুলো শুনতে শুনতে নিচে নেমে এসেছে। আরাফের আম্মুকে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ শাশুড়ি আম্মু। আমি এই বাড়িতে থাকতে আমার শ্বশুরের পাশে অন্য মহিলাকে থাকতে দিব না। ইনায়ার কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। আতিয়া বলে ওঠে, ইনায়া, বাজে কথা বলো না। বাজে কথা না, আমার শাশুড়ি এখন সুস্থ আছে। ইনায়া, তোমার আমার ভাতিজার সাথে ঝামেলা হয়েছে, সেখানে তুমি আমার পিছনে কেন লাগছো? তুমি আমাদের ছেলের বউ, ছেলের বউয়ের মতো থাকো। আমাদের না, আমি শুধু ওনাদের বৌমা। বৌমা তর্ক করো না, উনি তোমার শাশুড়ি হয়। শাশুড়ি আম্মু, আপনি এত ভালো কেন? আমি হইলে তো আমার জামাই সতীন
আনবে আর আমি মেনে নিব? চুল ধরে দুজনকে ঘুরিয়ে বের করে দিতাম। এর কথা শুনে আরাফের আব্বু আরাফ মাথায় হাত দিলে সবাই হেসে দিল। আতিয়া বলে ওঠে, আরাফ, ইনায়ের জন্য যা যা লাগে অর্ডার করে দিয়ে দে। এই শাড়ি কতক্ষণ পরে থাকবে? ইনায়া, তোমার যা ইচ্ছে অর্ডার দাও। আরাফ ফোনটা দিয়ে দিল। ইনায়া কিছু শাড়ি আর 3 পিস অর্ডার দিয়ে দিল। ইনায়ার আম্মু কল দিলে ইনায়া কল রিসিভ করলো। আরাফের আম্মু ফোন ধরে কথা বলতে লাগলো। ইনায়া আরাফের আব্বুর আর আরাফের সৎমায়ের মাঝখানে বসে বলল, একটু সাইড দেন তো আব্বু, আমি তো আপনার মেয়ের মতো, তাই না? তাহলে তো এখানে বসলে সমস্যা নাই, তাই না? আমার মেয়েই তুমি। তাহলে তো এখানে বসলে সমস্যা নাই, তাই না? একদমই না, কোনো সমস্যা নাই। বেডি, তুই তো দেখি আগের মতো ফাজিল হয়ে যাচ্ছিস রে। এইটাকে বিদায় না করে তো ভালো হওয়ার প্রশ্নেই আসে না। আব্বু, আপনাকে একটা জিনিস দেখাবো। ইনায়া কথাটা বলে আরাফের আম্মু থেকে ফোন নিয়ে এসেছে। আরাফের আব্বুকে কিছু ভিডিও দেখালো। আরাফের সৎমা রেগে গেল। এইসব মিথ্যা বিশ্বাস করো? আরাফের সৎমা বলে। আরাফের আব্বু রেগে সৎমায়ের গালে থাপ্পড় মেরে চুল ধরে বলে, খারাপ মহিলা, তুই আমাকে তো এভাবে ব্ল্যাকমেল করেছিলি, তুই এসে ব্যবসা শুরু করছস? রায়হান, তুমি ওই মেয়ের মিথ্যা ভিডিও দেখে আমাকে তুমি ভুল বুঝো। আমি তোমাকে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা, তোকে আমি ভালোবাসি না। তুই আমাকে ব্ল্যাকমেল করছস? আমার তো মনে পড়ে না আমি তোর সাথে কিছু করেছিলাম নাকি। তারপর তুই আমাকে মিথ্যা ফাঁসিয়ে বিয়ে করতে বাধ্য করছস। তোকে আমি রাখবো না। তোর মতো খারাপ মহিলার জন্য আমার ফ্যামিলিকে আমি কষ্ট দিয়েছি। রাহেলা, আমি তোমাকে ঠকাইনি। আমি নেশার ঘরে ওর সাথে কিছু করেছিলাম কিনা জানি না, ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। তুই এখান থেকে বের হয়ে যা। রায়হান, আমি তোমার বাচ্চার মা হতে যাচ্ছি। তুমি আমাকে এভাবে আমাকে সরিয়ে দিতে পারো না। রায়হান প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার সন্তানের জন্য অন্তত আমাকে বের করে দিও না। তুমি তো জানো আমার ব্যাপারে। এখন বের করে দিলে আমি কোথায় যাব? কথাগুলো বলে কান্না করতে লাগলো। রাইহান খানের পা ধরে কান্না করতে লাগলে রাইহান খান লাথি দিয়ে সরিয়ে দিতে যাবে। সাথে সাথে আরাফের আম্মু বলল, আতিয়ার আব্বু, থামো, পাগল হয়ে গেছো? ওই যথেষ্ট খারাপ হোক, ওর পেটে তো তোমার সন্তান। তুমি লাথি দেওয়ার জন্য পা কিভাবে তুলো? জানোয়ার হয়ে গেছো নাকি? তোমাদের জন্য ওই বাচ্চা কেন শাস্তি পাবে? আমি এই বাচ্চা মানি না। এই, তুই বের হ, তোকে আমার দেখলে শরীর জ্বলছে। রায়ান, এমন করে বলো না। আমি মানছি, সবকিছু মানছি। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমাকে প্লিজ বের করে দিও না। আমি তোমার থেকে কোনো অধিকার চাইবো না। আমি এই বাড়িতে কাজের লোক হয়ে থাকবো, তাও আমাকে বের করে দিও না। তুই জাহান্নামে যা খারাপ মহিলা, এখান থেকে বের হয়ে যা। তোকে দেখলে আমার শরীর জ্বলছে। ধাক্কা মারতে আরাফ দৌড়ে গিয়ে ওর সৎমাকে ধরে ফেললো। আরাফ ধরে বলল, তুমি তো ওনার থেকে বড় খারাপ। ওনার পেটে তো তোমার বাচ্চা। তুমি ওনাকে ঘৃণা করতে পারো, তাই বলে তুমি বাচ্চাটাকে অস্বীকার করবে? আম্মু, তুমি চুপ করে আছো কেন? আতিয়ার আব্বু, শান্ত হও। ওই মহিলা যেমন হোক তোমার সন্তানের মা। আমি চাই না তুমি আরেক সন্তানের মাকে অসম্মান করো। আর বোন, তুমি যা করছো তা মোটেও ঠিক করো নাই। এইসব নোংরামি আর জীবনে যেন করো না। বড় আপু, আপনি আমাকে একবার সুযোগ দেন। আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি, আমি আর কোনো অন্যায় কাজ করব না। আমি একটা ভালো ফ্যামিলি পেতে চেয়েছি, এর বাইরে কিছু না। আমি সুন্দরভাবে বাঁচতে চাইছি। ছোট থেকে অভাবে অনহারে জীবন কাটিয়েছি। আমি এই জন্য এমন পথ বেছে নিয়েছিলাম যাতে কারো কাছে হাত পাততে না হয়। সুন্দরভাবে সংসার করব, 3 বেলা খেতে যেন পারি। বড় আপু, আপনার গোলাম হয়ে আমি থাকবো। কখনো কোনো অভিযোগ বা অধিকার চাইবো না। তাও আমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েন না। সৎমা আরাফের আম্মুর পা ধরতে যাবে, সাথে সাথে ধরে বলল, যা হওয়ার হয়েছে। রাইহান, শান্ত হও। বাট বোন, আজকে আমি তোমাকে মেনে নিচ্ছি, বাট এমন কোনো কাজ করো না যাতে তোমাকে এখান থেকে বিদায় করতে হয়। আমি আর কোনো কিছু করব না। আমি আরাফ আতিয়াকে নিজের সন্তানের মতো ভালোবাসি। আগে যেমন ভাবে থাকছি সেইভাবে থাকবো। দয়া করে আমাকে বের করে দিবেন না। আপনার উপরে আমার রাগ হচ্ছে। আপনি এমন জঘন্য কাজ কিভাবে করতে পারলেন? আপনি আমার সরল সোজা বাপটাকে ফাঁসিয়েছিলেন।
আতিয়া রাগে মারতে যাবে, সাথে সাথে আরাফ হাত ধরে বলে, খবরদার ওনার গায়ে হাত তুলবে না আপু। তুমি তো দেখি আব্বুর মতো স্বার্থপর, এই জন্যই তো তোমাদের দেখলে আমার শরীরটা জ্বলে। আম্মু যেহেতু ওনাকে মেনে নিচ্ছে, সেখানে আমরা সন্তানরা কথা বলে লাভ আছে? আমাদের ছোট ভাই বোন আছে ওনার পেটে, আর উনি আমাদের মায়ের মতোই। আরাপ, তুই ওকে কেন মেনে নিচ্ছিস? চুপ করেন, আপনি ধোয়া তুলসী পাতা। নায়া, তোমার পোশাক চলে এসেছে মনে হয়, যাও। ইনায়া চলে গেল। আরাফ ওর সৎমাকে নিয়ে রুমে গেল। আরাফের সৎমা আরাফকে জড়িয়ে ধরে বলল, বাবা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি। আমি কখনোই ভাবতে পারি নাই তুমি কখনো আমার পাশে দাঁড়াবে। আরাফ, আমি তোমাকে আতিয়াকে নিজের সন্তানের মতোই ভালোবাসি। আমার স্ত্রীর সাথে কখনোই লাগতে যাবেন না। আপনি আপনার মতো থাকেন, কান্না বন্ধ করেন। আব্বু আর কিছু বলবে না। আম্মু যেহেতু আপনার পাশে এসে দাঁড়িয়েছে, আর আমার ভাই বোন যেই হোক, খেয়াল রাখেন নিজের। আরাফ কথা শুনে সৎমা হেসে দিয়ে মাথা নেড়ে হ্যাঁ সূচক দিল। আরাফ চলে গেল। আরাফ রুমে গেলে দেখে ইনায়া রাইসা ড্রেসগুলো দেখছে। রাইসা বলে ওঠে, ওই তুই যা, এই রুমে আমি আর আমার বান্ধবী থাকবো। অসম্ভব আপু, তুমি যাও তো। আমি বাসর এখনো করি নাই, আজকে রাত মিস করার প্রশ্ন আসে না। এতদিন কি করছস, যা ভাগ। আরাফ রাইসাকে কোলে তুলে নিয়ে যেতে নিল। ইনায়া রাইসার হাত ধরে তাকালো। ইনায়া রাইসার হাত ধরে থাকলো। রাইসা বলল, দোস্ত আমি যাবো না তোকে ছেড়ে, দোস্ত আমাকে ছেড়ে দিতে বল। এই শয়তান, আমাকে ছাড়, আমার দেহ পাবি। থুকু, আমার বান্ধবীর দেহ পাবি, কিন্তু তুই মন পাবি না। আমার বান্ধবীর মন তো আকাশে উঠছে, অন্য জায়গায় চলে যাবে তুই আমাদের আলাদা করলে। আমি এই মনটা তোর কাছে আসতে দিব না, আসতে নিলে ঝাড়ু দিয়ে পিটিয়ে দূরে সরিয়ে দিব। রাইসার কথা শুনে আরাফ দরজার বাহির বের করে দিয়ে ভেঙচি দিয়ে বলল, আমার মনের দরকার নেই, আপাতত আমার দেহ দরকার। তুমি এখান থেকে ভাগো। রাইসা উঠে আরাফকে ধরতে যাবে, আরাফ সাথে সাথে দরজা লাগিয়ে দিল। রাইসা দরজায় থাপড়াতে থাপড়াতে বলল, শয়তান, দোয়া করে দিলাম তোকে বাচ্চা জন্মগ্রহণ করবো জামা কাপড় ছাড়া, কুত্তা বিড়াল। আমার ফ্রেন্ড থেকে আলাদা করার শাস্তি তুই পাবি। রাইসার কথা শুনে আতিয়া আশিক রুমে ঢুকতে এসেছে দিল। আতিয়া রাইসার মাথায় থাপ্পড় দিয়ে বলল, ফাজিল, তুই জীবনেও ভালো হইলি না। যা ভাগ, অন্য রুমে গিয়ে ঘুমা। মারলে কেন? তোমাকে অভিশাপ দিলাম, তোমাদের ছেলে মেয়ে উলঙ্গ হয়ে জন্মগ্রহণ করবে। রাইসা কথাগুলো বলে চলে গেল। আশিক আতিয়া হাসতে লাগলো। আশিক বলে ওঠে, এই শালিকা কখনোই ভালো হবে না। বাট এই শুনো না, তুমি চাইলে কিন্তু ওর অভিশাপ অনুযায়ী একটা উলঙ্গ বাবু জন্ম দিতে পারি। আশিকের কথা শুনে আতিয়া ভ্রুকুচকে তাকাতে, সাথে সাথে আশিক আতিয়াকে কোলে তুলে নিল। আতিয়া লজ্জা পেয়ে গেল আশিককে গলা জড়িয়ে ধরলে। আশিক রুমের ভিতরে চলে গেল। এইদিকে আরাফ ইনায়ার কাছে যেতেই ইনায়া বলল, তুই আমাকে ধরবি না, তুই রাইসাকে কোলে তুলে নিলি কেন? আমার সামনে তুই অন্য এক মেয়েকে কোলে করে নিলি কেন? আমাকে একদম ধরবি না, আমার দিকে হাত বাড়ালে তোর খবর আছে। আরাফ ভেবাচাকা খেয়ে অসহায় ভাবে তাকিয়ে বলল, জান, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারি নাই তুমি এতে রাগ করবে। আমি এই যে কান ধরছি, আর কখনোই তুমি বাদে কোনো মেয়েকে কোলে তুলে নিব না। আরাফ কান ধরে উঠবোস করতে লাগলো। ইরায়া খাটে বসলো পায়ের উপরে পা তুলে। আরাফ সুযোগ বুঝে ইরায়ার পায়ের কাছে বসে ঠোঁটের স্পর্শ দিয়ে ইনায়াকে খাটে শুইয়ে দিল। ইনায়া সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আরাফ কিসের মাত্রা বাড়িয়ে দিল। ইনায়া নিজের কন্ট্রোল হারিয়ে আরাফের উপরে ঝাঁপিয়ে পড়লো। বাকিটা ইতিহাস।